তো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 3 জুলাই 2025। আমাদের খান ল একাডেমি কর্তৃক আয়োজিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা উপলক্ষে আমরা আজকেই প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। এবং অনেকেই আপনারা অনলাইনে অফলাইনে বিভিন্ন সময় অনুরোধ করেছেন, বিশেষ করে ইউটিউবে যারা ক্লাস করেন অনেকেই অনুরোধ করেছেন বিজিএস সম্পর্কিত যে আইনগুলো আছে এগুলোর উপর ক্লাস নেওয়ার জন্য। তো তো আপনাদের কথা বিবেচনা করে এবং আমাদের অফলাইনে যারা আছেন 2-4 জন ওনাদের নিয়েই আমাদের আজকে পথ চলা শুরু হলো। তো প্রথমে বলে রাখি যে বিডিএস বা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার জন্য আমাদের বাংলাদেশে অনেক রথী মহারথী আছে। তো আমরা আসলে ওই ওনাদের চেয়ে ভালো কখনোই পারবো না, কিন্তু আমরা আমাদের মতো করে টেকনিক্যালি শুরু করতে চাই, যাতে আমরা কম পড়ে, মানে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে পড়ে আমরা যাতে সফল হতে পারি আর কি। বুঝতে পারছেন? তবে এখানে আমরা যতটুকুই পড়ি না কেন, আপনারা যারা অনলাইনে অফলাইনে আমার যারা এমসিকিউ ক্লাস করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ লিখিত, ওইভাবেই আমরা হাতে কলমেই প্রতিটা লাইন বাই লাইন এই গোল দিয়ে স্টার দিয়ে এইভাবেই আমরা পড়ব। নর্মালি এইভাবে পড়লে আমার কষ্টও বেশি হবে, বাট আপনাদের উপকার হবে। আমি যদি ধরেন এইভাবে চিন্তা করলাম যে আমি একটা হোয়াইট বোর্ডে মার্কার নিয়ে 10টা ক্লাসে সিআরপিসি শেষ করে দিলাম, সো আমি আমার মতো ধারাগুলো আলোচনা করে গেলাম, এটা আমার ওই লাইন বাই লাইন পড়া লাগলো না। এবং আপনারা তাইলে এই দায়িত্বটা পড়ে আছে আপনাদের কাঁধে, যে আপনারা নিজের মতো করে পড়তে হবে তখন। এখন সব স্টুডেন্টদের পড়ার ইচ্ছা তো এক না, সবার মাথাও এক না। সো আমি এতদিন বুড়াদের পড়ায় আসছি, বুড়াদের মানে হচ্ছে এলএলবি তে যারা আছে, উকিল টুকিল যা হয়েছে সব আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ। আমি তো অনার্সের স্টুডেন্ট, এলএলবি অনার্স বা কম বয়সী যাদের তাদের কমই পাইছি। সো এখান থেকে যদি উন্নাদের মতো যারা আছে, উনরা যদি রেগুলার স্টুডেন্টদের সাথে প্রতিযোগিতা করে উকিল হতে পারে, তাহলে আমরাও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার জন্য আজকে থেকে পড়া শুরু করলাম। ইনশাল্লাহ খানলা একাডেমি থেকে যেরকম অ্যাডভোকেট শুরু মানে অ্যাডভোকেট হয়েছে অনেকে, আল্লাহর রহমতে বা সামনে আরো হবে। সো আজকে থেকে আমাদের এই খানলো একাডেমিতে আজকে থেকে আমরা জুডিশিয়াল সার্ভিসের জন্য আমরা যে ক্লাস শুরু করলাম। তো এই মুহূর্তে এটা আমাদের রেকর্ডে রেকর্ডে থাকুক যে আমাদের অনলাইনে এই মুহূর্তে আছেন 3 জন এবং আমার সামনে আছে 2 জন, অর্থাৎ আমরা 5 জন নিয়ে যাত্রা শুরু করলাম ইনশাল্লাহ। এবং আপনাদের আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার আহ, জন্য আপনাদের জন্য বর্তমানে বরাদ্দ হচ্ছে 2 দিন, আহ, রোববার এবং বৃহস্পতিবার। তো এই 2 দিন ছাড়াও বিভিন্ন সময় আমি আপনাদের বলবো যে এখন আপনি জুমে যুক্ত হন, আমরা ক্লাস করব, যেহেতু আমাদের সময় কম। ধরেন এখনো সামনে যে পরীক্ষা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার সার্কুলার এখনো দেয় নাই, আর সার্কুলার দেওয়ার পরে আমরা সর্বসাকুল্যে সময় পাবো অল্প কিছু সময়, 2 মাস। সার্কুলার দেওয়ার পরে আপনি 1.5 বা 2 মাসের বেশি পাবেন না। তো এজন্য আমরা যেহেতু এখানে যারা আছেন, যে 2 জন আছেন অনলাইনে যারা আছেন, আমি আশা করব যে আপনারা আমরা যখনই সময় দেই না কেন ওই মুহূর্তে ইনশাল্লাহ ক্লাস করতে পারবেন। আর জুডিশিয়াল সার্ভিসে পড়ালেখা মানে হলো, এতদিন আপনি বাংলাদেশ বার কাউন্সিলের পড়ালেখা আমার কাছে করছেন, যাদের কাছে বাংলাদেশ বার কাউন্সিলের পড়ালেখাই অনেক মনে হয় তাদের জন্য একটা অশনি সংকেত। বাংলাদেশ বার কাউন্সিলে যদি আপনার কাছে সমুদ্র মনে হয়, তাহলে জুডিশিয়াল সার্ভিসের সিলেবাসের সাথে যদি বাংলাদেশ বার কাউন্সিলের সিলেবাসের তুলনা করি, জুডিশিয়াল সার্ভিস হলো আপনার সাগর, শুধু মহাসমুদ্র। আর আমাদের বাংলাদেশ বার কাউন্সিল ধরেন একটা পুকুরের সমান। সো আমরা আশাহত হব না ইনশাল্লাহ, কিভাবে টেকনিক্যালে আগানো যায় সেই উদ্দেশ্যে আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি। তো সবার আগে একেবারেই শুরু থেকে শুরু করি, যে আপনাদের আমাদের যে পরীক্ষা যে মান বন্টন, এটা আশা করি আপনারা সবাই জানেন। তারপরেও আর একটু বলা দরকার, যে অনেক নতুন মানে যারা আমাদের এখানে আছেন অনেকে আছেন নতুন দেখবে খানলো একাডেমিতে, তো তারা যাতে একেবারে শুরু থেকে শুরু হয় দেখেন। তো জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার 2019 সালে একটা সিলেবাস প্রণয়ন করে। তো এটা এই সিলেবাস অনুসারে যদি দেখি আমরা, দেখেন যে 100 নম্বরের প্রাথমিক পরীক্ষা বা প্রিলিমিনারি এক্সামিনেশন হবে। তো তার আগে একটা কথা বলে নিই, যেটা নিয়ে আপনাদের অনেকের কনফিউশন আছে, যে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কারা দিতে পারবে।
জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, এটা আপনার এলএলবি ডিগ্রি থাকা লাগবে। এই আর আপনার বয়স 32-এর কম থাকা লাগবে। সো এলএলবি ডিগ্রিটা এটা আপনার এলএলবি অনার্স হতে পারে, বা 2 বছরের 5 কোর্স এলএলবিও হতে পারে। সো আপনার জাস্ট এলএলবি ডিগ্রি থাকলেই হলো। ওটা কি অনার্স নাকি 5 কোর্স এটা আসলে কোনো বিষয় না। ঠিক আছে? তো এই হচ্ছে কথা। আর বয়স থাকতে হবে 32-এর কম। এই দেখেন, তো 100 নম্বরের প্রাথমিক পরীক্ষা বা প্রিলিমিনারি এক্সামিনেশন হবে। পরীক্ষায় মোট 100টি এমসিকিউ থাকবে, এবং প্রতিটি প্রশ্নের মার্ক 1 করে। প্রতিটি প্রশ্নের মার্ক 1। আর প্রতিটি এমসিকিউ প্রশ্নের জন্য ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কাটা হবে। এটা বার কাউন্সিলের যা, জুডিশিয়াল সার্ভিসেরও তাই। বার কাউন্সিলে 100 মার্কের পরীক্ষা, ভুল করলে 0.25। বার কাউন্সিলে পাস মার্ক কত? 50-এ। সো এখানেও দেখেন, প্রাথমিক পরীক্ষার ন্যূনতম পাস নম্বর হলো কত? 50। তো আপনি যদি 50 পান, তাহলে আপনি লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এবং বাংলাদেশ বার কাউন্সিলের ক্ষেত্রে এই আপনার এই যে যে এমসিকিউ পরীক্ষা এবং লিখিত পরীক্ষা, এই দুইটার মার্কই ভাইবার সময় ওই পরীক্ষকদের কাছে থাকে। কিন্তু জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় আপনার এই এমসিকিউ পরীক্ষার মার্ক চূড়ান্ত রেজাল্টের সাথে যোগ করা হবে না। অর্থাৎ এমসিকিউ পরীক্ষাটা শুধুমাত্র আপনার লিখিত পরীক্ষা দেওয়ার জন্য একটা পদ্ধতি মাত্র। মানে এমসিকিউ পরীক্ষায় পাশ করলে আপনি লিখিত পরীক্ষাটা দিতে পারবেন। তো এমসিকিউ পরীক্ষাটাই অনেক গুরুত্বপূর্ণ। মানে মেইন পরীক্ষা যদিও রিটেন, বাট আপনারা যদি একটু টেকনিক্যালি না পড়ি, একটু ভালোভাবে প্রস্তুতি না নেন, অনেক স্টুডেন্ট আছে যারা এমসিকিউ পরীক্ষাতে ঝরে যায়, বছরের পর বছর পরীক্ষা দিচ্ছে, বাট কিছু টেকনিক্যাল মানে কারণে পাশ করতে পারতেছে না। নেগেটিভ মার্কিং বা যে কোনো কারণে হোক, এটা হচ্ছে না। তো যাই হোক, দেখেন এছাড়া আমরা লিখিত পরীক্ষায় বা এই যে যে 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষা, এই 100 মার্কের এমসিকিউ পরীক্ষা আসলে কি কি থাকে দেখেন। এখানে মোটামুটি সবই থাকে। কিছুই দেখেন, সাধারণ বাংলা থাকে, সাধারণ ইংরেজি থাকে, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি থাকে, সাধারণ গণিত থাকে, দৈনন্দিন বিজ্ঞান থাকে, বুদ্ধিমত্তা, আইন বিষয়ের উপর প্রশ্ন করা হবে। তো এখানে 100 মার্কের এমসিকিউ এর কোনো মান বন্টন দেয় নাই, বাট আমি যদি আপনাদের একটু বলি যে এখানে 100 মার্কের প্রশ্ন, এই যে 100টা এমসিকিউ থাকে, এই 100টা এমসিকিউর মধ্যে আপনার 40 থাকে হলো জেনারেল সাবজেক্ট থেকে। মানে বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত আর কি, গণিত, তারপরে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী, এইগুলা থেকে থাকে কত? 40। আর যে আপনার আইন থেকে থাকে 60। মানে 60% থাকে আইন থেকে, আর 40% থাকে এই সাধারণ বিষয়াবলী থেকে। সো আমরা এখানে যেটা পড়তে যাচ্ছি, আমরা মেইনলি এই আগে আইন নিয়েই আলোচনা করব। এই 60 মার্কের আলোচনা, এরপরে যদি আমাদের সময় থাকে তাহলে বাংলা, ইংরেজি, আন্তর্জাতিক বিষয়গুলি এইগুলা। বাট আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে যে আইন আমরা পড়তেছি, বাট আমি বলে দিব যে বাংলা, ইংরেজি এগুলো আপনার বাসায় এদের সাথে সাথে চালাই যাইতে হবে। ঠিক আছে? সো এই হলো আপনার এমসিকিউর যে বিষয়বস্তু। আর আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হলো যে আপনি যদি ওই বাংলাদেশ বার কাউন্সিলের যে 60টা সাবজেক্ট আছে না, 60টা, এই 60টার মধ্যে শুধু বাংলাদেশ বার কাউন্সিল বাদ দিলে বাকি 6টাই আমার বিজিএস এ কাজে লাগবে। ঠিক আছে? এই 6টার মধ্যে আপনি যদি ওই 6টা ভালোভাবে পড়েন, তাহলে বিজিএস এ ওই আইনের 60 মার্কের মধ্যে ওই 6টা থেকে 17, 18, 19 মার্ক থাকে। মানে আপনার দণ্ডবিধি থেকে 2-3টা থাকে, ফৌজদারি থেকে 2-3টা থাকে, বেশি কম থাকতে পারে, দেওয়ানি থেকে এরকম থাকে। অর্থাৎ এই যে যে 6টা সাবজেক্ট বাংলাদেশ বার কাউন্সিলের, এই 6টা সাবজেক্ট থেকে আমাদের এই জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায়, এমসিকিউ পরীক্ষায় কত নাম্বার থাকবে? 17, 18, 19 এরকম থাকতে পারে, কম বেশি হয়, তবে 17-র নিচে কখনো আসবে না আশা করি। বেশি থাকবে, কম 17-র নিচে আসে না। তাইলে আপনার বাংলাদেশ বার কাউন্সিলের যে বিষয়বস্তু, ওইগুলো যদি আপনি ভালোভাবে পড়েন, যে আত্মস্থ করেছেন, তাহলে ওখান থেকে 17, 18 ইনশাল্লাহ পাওয়া যাবে। আর যে স্পেশাল ল গুলো আছে, এই যে যেটা নিয়ে আমরা মেইনলি ক্লাস করব, কারণ বাংলাদেশ বার কাউন্সিলের অনেক ক্লাস আমাদের খান ল একাডেমি ক্লাসে, মানে ইউটিউব চ্যানেলে আছে বা আমরা করছি। সো ওই বিষয় নিয়ে আর এখানে আলোচনা করতেছি না। যাদের ওই বিষয়গুলো দরকার, দয়া করে আপনার ওই আমাদের যে অন্যান্য যে ইয়ে আছে, মানে ক্লাসগুলো আছে, ওখান থেকে দেখে নিবেন আর কি। আর দরকার হলে করবো, সমস্যা নাই। এটা হলো, আমরা এখানে মোটামুটি বিশেষ আইন নিয়ে আলোচনা করব। আর লিখিত পরীক্ষা যদি দেখেন, যখন আপনি প্রিলিতে পাশ করবেন, তখন আপনি লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। দেখেন,
লিখিত পরীক্ষায় যে দেখেন, প্রাথমিক পরীক্ষায় প্রার্থীদেরকে মোট 1000 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাহলে প্রিলি হলো 100, লিখিত হলো কত? 1000। এবং আমি একটু আপনাদের বলিনি, এই লিখিত পরীক্ষায় আপনি এই 1000-এর মধ্যে আপনার 500 পাইতে হবে। কত বলেন? 500। 500 পেতে হবে। তবে যদি কোনো সাবজেক্টে 30-এর কম পান, তাহলে আপনার ওটা ফেল বলে গণ্য হবে। কিন্তু গড়ে 500, গড়ে 50 করে মোট 500 থাকা লাগবে, কিন্তু কোনো সাবজেক্টে 30-এর কম পেলে হবে না। বুঝতে পারছেন? ধরেন আপনি বাংলায় 30-এর কম পাইলেন, কিন্তু অন্যান্য সাবজেক্ট দিয়ে গড়ে এটা হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এজন্য মানে তাইলে যেটা জানাই যে আপনি যাই পান না কেন, কত কম পাওয়া যাবে না, 30-এর কম পাওয়া যাবে না। আর এভারেজে 10 সাবজেক্টে কত হইতে হবে? 500। 500 যদি আপনি পান, তাহলে আপনি ভাইবা দেওয়ার সুযোগ পাবেন। বা চাকরি পাইতে হলে 500-তে হবে না, চাকরি পাইতে হলে 600 টার্গেট নিয়ে করতে হবে ইনশাল্লাহ। তো তারপরেও চাকরি তো মোটামুটি, মানে মোটামুটি না, পুরোটাই আল্লাহর মানে রহমতের উপর নির্ভর করে। জাস্ট আমরা এই মানবন্টন গুলো দেখালাম কেন, আমরা তো অন্ধের মতো পড়তে পারবো না, আগে আপনাদের ধারণা দিচ্ছি যে কোথা থেকে কি আসলে আসে। দেখেন, অনেক হয়তো বা জানেন, যারা বেশি জানেন তারা আমাদের খানলো একাডেমি চ্যানেল দেখার দরকার নাই, আপনারা অন্যান্য কোচিং করেন। আমি একেবারেই যারা কম পারে তাদের নিয়ে কাজ করতে ভালোবাসি, তাদের উদ্দেশ্যেই দেখানো। দেখেন, সাধারণ বাংলা থেকে আসে 100 মার্ক। এই সাধারণ বাংলার জন্য যা যা আছে সিলেবাস, এটা যেহেতু লিখিতর সময় আলাদা আলোচনা করব। সাধারণ ইংরেজি থেকে আছে 100, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়সমূহ এগুলা থেকে আসে 100। এখন আমি যদি আপনাদের সাধারণ বাংলার একটা ধারণা দিই, সাধারণ বাংলায় ধরেন ওই আসে হচ্ছে ওই আপনার মোটামুটি যা এই 9-10 পর্যন্ত যা যা পড়ে আসছেন, ওই বাক্য গঠন, তারপরে আপনার ওই ভুল শুদ্ধ প্রতিশব্দ, তারপরে পরিভাষা, কি ওটারে কি বলে, পারিভাষিক শব্দ, সমর্থক শব্দ, কোনগুলো আসবে নির্দিষ্ট না, এক একবার এক এক টাইপের আসে। তারপরে আপনার ওই ভাব সম্প্রসারণ আসে, সারাংশ আসে, রচনা আসে, তারপরে প্রতিবেদন আসে, চিঠি আসে। এবং 10 মার্ক থাকে বাংলা সাহিত্য, 10টা প্রশ্ন লেখা লাগে। তো এইগুলা ইংরেজি থেকে, ওই যে লিটারেচার থেকে 10 মার্ক থাকে। তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপরে রাইট ফর্মস অফ ভার্ব, এইগুলা মোটামুটি যা যা গ্রামেটিক্যাল বিষয়গুলো আছে, সিনোনিম অ্যান্টোনিম ইডিয়ম এন্ড ফ্রেজেস, এইগুলা মোটামুটি থাকে। আর থাকে হচ্ছে আপনার এসে, তারপর থেকে এমপ্লিফিকেশন, তারপরে থাকে আপনার ওই যে আবেদনপত্র বা লেটার রাইটিং যেগুলা আছে এইগুলা। তারপরে বঙ্গানুবাদ থাকে, ইংরেজিতে থাকে বাংলায় করতে হবে, বা বাংলায় থাকে ইংরেজিতে লিখতে হবে, ট্রান্সলেশন, এই টাইপের এগুলা থাকে। তো এইগুলা আছে, সাধারণ বাংলায় আসে, সাধারণ ইংরেজিতে আসে। তারপরে দেখেন, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বলি এখানে 100। তো এখানে বাংলাদেশ থেকে 50 থাকে, আর আন্তর্জাতিক থেকে 50। মোটামুটি ওই পরীক্ষা দেওয়ার সময় টের পেয়ে যাবেন যে আমার সারা দুনিয়ায় কোথায় কি হচ্ছে, বাংলাদেশের কোথায় কি হচ্ছে, সব তো আছেই। সেই সাথে ট্রাম্প, আন্তর্জাতিক বিষয়গুলো বলি, ট্রাম্পের সাথে খামেনি সাহেবের কি হয়েছে, ভারতের সাথে পাকিস্তানের কি হয়েছে, সৌদি আরবের সাথে অমুকের কি হয়েছে, সিরিয়ার সাথে অমুকের কি হয়েছে, মোটামুটি সব ধারণা নিয়েই আপনার পরীক্ষার হলে যাইতে হবে। এবং এই প্রশ্নগুলো কখনোই কমন বাঁধে না, এখান থেকে ওখান থেকে আসবে, সময়ও কম, নিজের মতো করে ওখানে বসে লিখতে হবে। আচ্ছা, এরপরে আসেন সাধারণ জ্ঞান এবং দৈনন্দিন বিজ্ঞান। এখানে আসে 100 মার্ক। তো এই 100-র মধ্যে গণিত থেকে আসে 50। দেখেন, গণিত থেকে 50, আর দৈনন্দিন বিজ্ঞান থেকে আসে কত? 50। এখানে আপনি মানে এটা আসলে ওই গণিত থেকে নর্মালি যেটা আছে সেটা একটু বলি, সেটা হচ্ছে যে ওই যে আপনার ইয়ে আসে 10টা 13টা 12-13টা অঙ্ক থাকে, জ্যামিতি ট্যামিতি সহ। পাটিগণিত ধরেন 5টা থাকে, বীজগণিত 5টা থাকে, জ্যামিতি ধরেন 3টা থাকে, এরকম। বাট আপনার মোট করতে হবে 10টা। তো মোট 10টা করতে হবে, 5 × 10 50 মার্ক। সো এসএসসি পর্যন্ত যে আবশ্যিক যে গণিত আছে সেটা করলেই আপনার এখানে হয়ে যাবে। আর পাটিগণিত হলো যে আগের কালে আপনার যে ওই এই ক্লাস 8 পর্যন্ত যে পাটিগণিত গুলা ছিল, ওই যে সরল, তারপরে আপনার সুদ কষা, তারপরে আপনার ঐকিক নিয়ম, লাভ ক্ষতি, ঠিক আছে, এইগুলা। আচ্ছা,
আর বিজ্ঞান ওই আমরা যখন পড়বো লিখিততে জেনে যাবেন, বিজ্ঞান ওই মোটামুটি 9-10 পর্যন্ত যে বিজ্ঞান আছে, ওই কিছু কিছু আছে, এগুলা পড়লেই হবে। ছোট ছোট প্রশ্ন আসে, কখনো 5 মার্ক, কখনো 2 মার্ক, কখনো 2.5 মার্ক, এটা এক একবার এক এক রকম। এই হলো আপনার জেনারেল সাবজেক্ট থেকে 400। এখানে কি বিজ্ঞান এবং সেটা একদিনে পরীক্ষা? বিজ্ঞান এবং গণিত একদিনে। বিজ্ঞান এবং গণিত একদিনে। 10টা পরীক্ষা 10 দিনে। এই যে যে 10টা পরীক্ষা, লিখিত পরীক্ষার সময় 10টা পরীক্ষা 10 দিনে দেবেন, এবং মাঝে একদিন বন্ধ থাকে শুক্রবার। আর তাছাড়া আর কোনো বন্ধ নাই, প্রতিদিন। জি। তো এরপরে আসি আমরা, তাহলে জেনারেল সাবজেক্ট থেকে আসলো কত? 400। 400, দেখেন। এখন আমরা আসি যে দেওয়ানি মকদ্দমা আর আইন থেকে আসে 600। এই আইন 600-র মধ্যে আপনার 500 হলো আপনার আবশ্যিক, মানে এই 500 সবার জন্যই প্রযোজ্য। আর একটা আছে অপশনাল, মানে দুইটা সাবজেক্ট আছে, ওখান থেকে আপনার একটা চুজ করতে হবে। তো ওই 500 আর ওই জায়গা থেকে হলো 100, 600, তাহলে 600 হচ্ছে আপনার আইন। তো আইনের বিষয়গুলো যদি আমরা দেখি, প্রথমে দেখেন এই যে কোড অফ সিভিল প্রসিডিউর এবং স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, এই দুইটা থেকে পাবেন হচ্ছে 60 মার্ক। দেখছেন? তারপরে দেখেন সিভিল কোর্টস অ্যাক্ট, একটা আইন, এটা আমরা বার কাউন্সিলে নাই, বাট হালকা করছি দেওয়ানি কার্যবিধির মধ্যে, মনে আছে কিনা? তো সিভিল কোর্টস অ্যাক্ট আর লিমিটেশন অ্যাক্ট আর হলো বিকল্প বিরোধ নিষ্পত্তি, এই তিনটা থেকে হলো 40। তাহলে মোট 5টা আইন পড়লে আমি এখানে পাবো কত মার্ক? 100। 100। ঠিক আছে। এরপরে আমরা চলে আসি অপরাধ সংক্রান্ত আইন। অপরাধ সংক্রান্ত আইন মোট 100, এর মধ্যে দেখেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, এখান থেকে কত? 40। দ্য পেনাল কোড, এখান থেকে কত? 40। আর দ্য এভিডেন্স অ্যাক্ট, এখান থেকে কত? 20। সো এই যে যে দুইটা বিষয়, মানে 1 আর 2, এই যে যে 200, বাংলাদেশ বার কাউন্সিলের যে সিলেবাস আছে, এটা যদি আপনি পড়েন তাহলে লিখিততে আপনার কাজ হবে কয় মার্কের? 200 মার্কের। বুঝতে পারছেন? মানে আপনি বাংলাদেশ বার কাউন্সিলে যা পড়ছেন এইটুকু যদি পড়েন, তাহলে আমার জুডিশিয়াল সার্ভিসে 200 মার্কের কাজ হবে লিখিততে। আচ্ছা, এখন আসেন পারিবারিক আইন। পারিবারিক আইন যদি আমরা দেখি, মুসলিম আইন, মুসলিম আইনে আছে এখানে কত মার্ক? 60 মার্ক। তো 60 মার্কের মধ্যে 15 থেকে 20 এটা থাকবে হলো মুসলিমের ইনহেরিটেন্স, যে মানে সম্পত্তি ভাগাভাগি, যে অঙ্ক আছে না, ভাগাভাগি করতে হবে, এইগুলা 15 থেকে 20 এটা ম্যান্ডেটরি, এটা করতে হবে। এবং এটা মজা আছে, যখন আমরা শিখবো তখন আইনটাকে আসলে জানবেন যে আসলে কি। হিন্দু আইন থেকে আছে দেখেন 20। তো হিন্দু আইনে কখনো কখনো তাদের ওই উত্তরাধিকার সংক্রান্ত যে ইয়াগুলো আছে, অঙ্কগুলো আছে, এগুলো আসে। আর মুসলিম আইনে মোটামুটি যা যা আছে, এই যে মুসলিম আইনের উৎস, তারপরে উইল, দান, মোটামুটি এই যে যা যা অন্যান্য যা আছে, অগ্রক্রয় টয়, যা যা আছে সবকিছুই থাকে। আর অন্যান্য আইনের মধ্যে দেখেন 3টা আছে। 3টা আইনের মধ্যে আছে দ্য ডিসোলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট, এটা একটা, দ্য মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961, আর মুসলিম ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স। তো এখন আর ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্সটা নাই, এখন সেটা হয়েছে পারিবারিক আদালত আইন 2023। তো এই 3টা থেকে আসে 20। তাহলে আমরা 300 পেয়ে গেলাম, দেখছেন? আচ্ছা, আমরা 4 নম্বরে চলে আসি। সাংবিধানিক আইন, জেনারেল ক্লোজেস অ্যাক্ট এবং আইনের ব্যাখ্যার ধারণা। সাংবিধানিক আইন থেকে আসে হচ্ছে 10, সরি 80। 80। আর দ্য জেনারেল ক্লোজেস অ্যাক্ট এবং আইন ব্যাখ্যার ধারণা, যে আপনারা অনার্সে যারা পড়ছেন তারা পড়ছেন ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস। সো ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস এন্ড জেনারেল ক্লোজেস অ্যাক্ট, এই দুইটা থেকে আসে 20। আর সাংবিধানিক আইন থেকে 80। 400 আমরা পেয়ে গেলাম, দেখেন। এরপরে আমরা চলে আসি সম্পত্তি সংক্রান্ত অন্যান্য আইন। সম্পত্তি সংক্রান্ত অন্যান্য আইন, এখান থেকে কত? 100। ভয় পেন না ফেরদৌস। আচ্ছা। আচ্ছা, দেখেন এই 100-র মধ্যে দেখেন, আপনারা শুধু ওই যে যা যে বই কিনতে বলছে এটা কিনেন, আর বাকি সব সব বাদ বাকি আমার আছে, এটা নিয়ে টেনশন করেন না। যেহেতু একবার আমার হাতে আইসে পড়ছেন, আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত গেলে আপনাদের সব খাওয়াই দেওয়া হবে। মোটামুটি এগুলো নিয়ে টেনশন করেন না। দেখেন, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। কন্ট্রাক্ট অ্যাক্ট তো আপনাদের এলএলবি তে ছিল, মানে যারা 2 ইয়ার্স এর কথা বলতেছি ভালো হয়েছিল। দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908। এই 3টা থেকে কত? 60। এরপরে দেখেন দ্য স্টেট অ্যাকুইজিশন এন্ড টিনেন্সি অ্যাক্ট 1950। দ্য নন এগ্রিকালচারাল টিনেন্সি অ্যাক্ট 1949। এই দুইটা থেকে কত? 40।
সো আইনের 500 আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমরা চলে আসি ঐচ্ছিক বিষয়। ঐচ্ছিক বিষয় দেখেন, আহ ঐচ্ছিক বিষয় যদি আমরা দেখি, মানে এখানে ঐচ্ছিক মানে অপশনাল, আপনি দুইটার মধ্যে যে কোনো একটা পছন্দ করবেন। এটা আপনি ফর্ম পূরণের সময় আপনার ওখানে দিতে হয় যে আপনি কি ঐচ্ছিক বিষয় 1 নেবেন নাকি ঐচ্ছিক বিষয় 2 নেবেন। যদি আপনি ঐচ্ছিক বিষয় 1 নেন, তাহলে এখানে কি কি আছে দেখেন। শিশু আইন আছে 2013, নারী ও শিশু যত্ন দমন আইন 2000, এবং আইনগত সহায়তা, এই তিনটে মিলে কত? 60। স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, এই দুইটা মিলে কত? 40। সো এই পাঁচটা মিলে হলো 100। এখন আপনি এটাও পছন্দ করতে পারেন, অথবা আহ, ঐচ্ছিক বিষয় 2, দুর্নীতি দমন সংক্রান্ত আইন এবং আইন শৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আইন, এই দুইটা মিলে হচ্ছে কত? 40। আর দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012, ডিজিটাল নিরাপত্তা আইন 2018, এই তিনটা মিলে হলো কত? 60। তো এই তিনটা মিলে হলো 60। আগে পাইছি 500, আর এ হলো কি 100। এখন আপনার প্রিলির জন্য এই দুইটাই পড়া লাগবে, মানে প্রিলির জন্য ছাড় নাই, কিন্তু লিখিতর জন্য আপনার যে কোনো একটা পড়লে হবে। আবার ভাইবার সময় দুইটাই পড়া লাগবে। তো মাঝে আপনি এই লিখিতর জন্য যে কোনো একটা পড়লে হচ্ছে, কিন্তু প্রিলিতেও এই ঐচ্ছিক 1 ঐচ্ছিক 1 দুইটাই পড়া লাগবে। আর ভাইবাতেও ঐচ্ছিক 1 ঐচ্ছিক 2 দুইটাই পড়া লাগবে, কিন্তু লিখিতর সময় আপনি একটা পড়লেই হবে। তো অধিকাংশ যারা, আমার বাস্তব অভিজ্ঞতা যেটা, মানে এই ঐচ্ছিক একটাই সব বেশিরভাগে পছন্দ করে, আর ঐচ্ছিক 2 এর সংখ্যা কম আর কি। সো আপনার যেটা মন চাই সেটা আপনি করবেন। এই হলো আপনার লিখিতর মোটামুটি 1000। এই 1000-এর মধ্যে আপনি যদি 500 পান, তাহলে আপনি লিখিত পরীক্ষা দিতে পারবেন। তবে চাকরি পেতে হলে 500 মার্কসে কাজ হবে না, চাকরি পেতে হলে আরো বেশি পেতে হবে, বাট ভাইবা দিতে পারবেন 500 পেলে। ঠিক আছে। তো এই জন্য আপনাদের মোটামুটি আমি একটা ধারণা দিলাম, যেহেতু প্রথমেই পড়ার আগে একটা ধারণা দেওয়া দরকার যে এমসিকিউ 100 মার্ক এবং লিখিত 1000 মার্ক। তো এবং এমসিকিউ পরীক্ষা থেকে আপনার লিখিত পরীক্ষা, তো আপনি যখন সার্কুলার দেবে, জুডিশিয়াল সার্ভিসের সবকিছুই মানে উড়াধুরা। উড়াধুরা মানে হলো, আমি একটা ধারণা দেই যে আপনার সার্কুলারের পরে কখনো কখনো সার্কুলার দিয়েছে 20 দিন পরীক্ষা, 20 দিন পরে পরীক্ষা, এই নজির আছে। কখনো কখনো সার্কুলারেই বলে দিছে 1 মাস পরে অমুক দিনে পরীক্ষা। আর যদি আপনার উপর দয়া করেও খুব বেশি, সার্কুলার দেওয়ার পর 1.5 মাসের বেশি সময় আপনি পাবেন না। এলো এমসিকিউ পরীক্ষা গেল। যেদিন এমসিকিউ পরীক্ষা দিয়েছেন তারপরের দিন, বা নর্মালি তারপরের দিনই রেজাল্ট দেয়, মাঝে মাঝে 2-1 দিন দেরি করতে পারে, রেজাল্ট 2-1 দিনের মধ্যেই আপনি পেয়ে যাবেন। এবং রেজাল্ট দেওয়ার সাথে সাথে ওই 2-1 দিনের মধ্যে নোটিশ দিয়ে দেয় যে অমুক তারিখে রিটেন, দেখা গেলো 15 দিন পর রিটেন, 20 দিন পরে রিটেন। মাঝে মাঝে এমনও নজির আছে যে এমসিকিউ পরীক্ষা যেদিন দিছেন, মানে সার্কুলার যেদিন দিছেন, সার্কুলারের প্রিলিরও ডেট দেওয়া, রিটেনেরও ডেট দেওয়া। বুঝছেন, এটা মাঝে মধ্যে নজির আছে। তার মানে আপনি যদি খুব বেশি দয়াও আপনাকে করে, তাহলে এমসিকিউ মানে সার্কুলার পর থেকে এমসিকিউ পরীক্ষা দিয়ে দিতে পারবেন, সময় পাবেন 1.5 মাস। আর এমসিকিউ পরীক্ষা যদি আপনি পাশ করেন, তাহলে লিখিতর জন্য হায়েস্ট সময় ধরে রাখেন 1 মাস। আর যদি বেশি পান তাহলে তো আল্লাহর রহমত। ঠিক আছে। এরপরে আপনি লিখিত পরীক্ষা যখন দিবেন, লিখিত পরীক্ষা 10 দিনে 10টা। এর মধ্যে ওই সিরিয়ালি হয়, বাংলা আগে ইংরেজি পরে, এই টাইপের আর কি। 10 দিনে 10টা, এর মধ্যে শুক্রবার বন্ধ থাকলে বন্ধ, আর যদি কোনো সরকারি ছুটির দিন থাকে তাইলে সেটা বন্ধ। আর নর্মালি 10 দিনে 10টা, তাহলে একটা একটানা 10টা, একটানা 10টা। এবং এই 10 দিন পরীক্ষা দেওয়ার পরে আপনার রেজাল্ট আপনি আল্লাহর রহমতে ওই 2 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন, 2-2.5 মাসের মধ্যে। এখন যেদিন আপনার লিখিত রেজাল্ট দেবে তার 7 দিন বা 10 দিন পর ভাইবা শুরু। বুঝছেন, যেদিন লিখিত রেজাল্ট দিচ্ছে তার 7 দিন বা 10 দিন পরে ভাইবা শুরু। ভাইবা এরকম 8-10 দিন হয়, প্রতিদিন 20 জন বা 40 জনের বেশি ভাইবা নেয় না। আর এটা তো লিখিত তো তেমন বেশি পাশ করে না, কখনো 300, 400, 500, হাইয়েস্ট একবার করা ছিল 1400, এরকম পাশ করে আর কি। তো ভাইবা দেওয়ার পরে, ভাইবা দেওয়ার পরের দিনও রেজাল্ট দিছে এমন নজির আছে। ভাইবা দেওয়ার 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট দিছে,
এমন নজির আছে। তার মানে টোটাল প্রক্রিয়াটা সম্পন্ন হতে সার্কুলার থেকে আপনার ওই রেজাল্টের আগ পর্যন্ত যা হওয়ার 5-6 মাসের মধ্যে ঘটে যাবে। বুঝতে পারছেন? এখন এজন্য জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় আপনি যদি সফল হতে চান, তাহলে আপনার একটা নিয়ম করে একটা মানে একটা প্রিপারেশন নিতে হবে। মানে এই প্রিপারেশনটা আমার আগে থেকে নিতে হবে, ওই সময় গিয়ে যদি আমি প্রস্তুত দিতে চাই তাহলে কিন্তু সম্ভব না। বুঝাইতে পারলাম কি? মানে আপনাদের পুরোপুরি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবং আপনি জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় যে জিনিসটা সবচেয়ে দেরিতে হয় সেটা একটু বলি, সেটা হলো যখন ভাইবার রেজাল্ট হয়ে গেছে, এখন গেজেট প্রকাশিত হইতে 1 বছর 1.5 বছর, তখন আর গেজেট আর হয় না। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমি চেষ্টা করলাম আপনাদের একটা ধারণা দেওয়ার যে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কেমন হয় বা কিভাবে হয়, বা কত মার্ক, প্রিলি কত, রিটেন কত, ভাইভা কত। এখন আমরা মোটামুটি আজকে থেকে আমরা শুরু করব। দেখেন, আমরা সাংবিধানিক আইন। তো তার আগে এখানে একটা ওই 13 নম্বর পেজ যদি আপনারা বের করেন, দেখেন, পাইছেন? এখানে একটা আইনের তালিকা আছে, দেখেন। এখানে 1 থেকে শুরু করে মোট 39টা আইন এখানে আছে। তো ওই 39টা আইন আপনার অ্যাটলিস্ট পড়াই লাগবে। মানে ওই এর আগের তো 6টা আছে, এর আগের আছে 6টা, আর এই জায়গায় আছে 39। সো 45টা হলো শুধু আইন পড়া লাগবে আপনার। এটা হলো ন্যূনতম, এটা হচ্ছে ন্যূনতম। আর এর বাইরে ভাই বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এগুলা তো আছেই। ঠিক আছে? সো এজন্য আপনাদের এই যে প্রাথমিকভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা প্রথমে যে বিষয়টা শুরু করব আজকে থেকে, সেটা হলো সাংবিধানিক আইন, বাংলাদেশ সংবিধান। এখানে আপনি সংবিধানের ক্ষেত্রে লিখিততে 100 মার্ক থাকে, ওই যে সাংবিধানিক আইন, জেনারেল ক্লজেস অ্যাক্ট, আর একটা হচ্ছে আপনার ওই যে আইনের ব্যাখ্যা, এই তিনটা মিলে থেকে 100। আর আমাদের এমসিকিউ পরীক্ষায় এই তিনটা থেকে, সরি, এমসিকিউ পরীক্ষায় এই যে যে আইন থেকে যে 60 মার্ক থাকে, 60, এই 60-র মধ্যে 10টা থাকে, মাঝে মাঝে কম থাকতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে 10টা থাকে সংবিধান থেকে। ঠিক আছে? তাহলে বাংলাদেশ সংবিধানের আমরা যে পড়বো, এখানে অনুচ্ছেদ আছে 153টা। সো এই 153টা অনুচ্ছেদ যদি আমরা ভালোভাবে পড়ি, তাহলে এখান থেকে আমাদের 9-10 পাওয়ার সম্ভাবনা আছে। সো এখন জুডিশিয়াল সার্ভিস আর বার কাউন্সিলের মধ্যে পার্থক্য হলো কি ভাই? বার কাউন্সিলে ধরেন ওই 7টা সাবজেক্টে আইনের মধ্যে যা আছে ওর মধ্যে থেকে প্রশ্ন হয়, কেস রেফারেন্স টেফারেন্স এগুলো থেকে তেমন বেশি প্রশ্ন হয় না। কিন্তু জুডিশিয়াল সার্ভিস মানে হলো যে কোনো জায়গায় থেকে আপনার প্রশ্ন হইতে পারে, 153 অনুচ্ছেদ থেকে হইতে পারে, অমুক মামলার রায় কে দিছিল, এগুলা থেকেও হতে পারে। তো এক্ষেত্রে আপনার যারা আজকে থেকে আমাদের সাথে যোগদান করলেন, তো আপনাদের ধন্যবাদ। দেখেন, আজকে থেকে আমরা পড়া শুরু করব। তাহলে প্রথম হচ্ছে আমাদের সাংবিধানিক আইন। সো 85 নম্বর পেজ বের করেন শাকিল। 85। আমরা বাংলাদেশ সংবিধান সম্পর্কে ধারণা লাভ করার আগে আমরা কতগুলা গুরুত্বপূর্ণ মামলা পড়ব। কতগুলো গুরুত্বপূর্ণ মামলা আছে, এই মামলাগুলো থেকে প্রিলিতে 1-2 মার্ক, 1-2 মার্কের প্রশ্ন থাকতে পারে। দেখেন, প্রথমে দেখেন, কাজী মোখলেসুর রহমান বনাম বাংলাদেশ। এর পাশে লেখেন ব্রাকেটে তৃতীয় সংশোধনী মামলা। একটু লেখেন তৃতীয় সংশোধনী মামলা, তৃতীয় সংশোধনী মামলা। তৃতীয় সংশোধনী মামলা আসলে কি? এটা আমরা, এই মামলা আমরা সামনে আরো বিস্তারিত পড়ব। ঠিক আছে? বাট আপাতত আমরা একটু ধারণা লাভ করে যাই। দেখেন যে কাজী মোখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ মামলার আলোকে বাংলাদেশ, আন্ডারলাইন করবেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে গোল দিবেন সীমানা, সীমানা শব্দটা যোগ দেন, গোল দেন, সীমানা সংক্রান্ত চুক্তি বা গোল দিবেন দিল্লি চুক্তি বাস্তবায়ন করতে 1974 সালের 28শে নভেম্বর, আন্ডারলাইন করেন, 1974 সালের 28শে নভেম্বর সংবিধানের গোল দেন তৃতীয় সংশোধনীর মাধ্যমে, সংবিধানের গোল দেবেন 2 নং অনুচ্ছেদ, গোল দেন 2 নং অনুচ্ছেদকে সংশোধন করা হয়। শুনেন,
বিষয়টা হলো, আমরা এই মামলার বিষয়বস্তু তো সামনে পড়বো, ওই সংশ্লিষ্ট অনুচ্ছেদ আসলে পড়বো, বাট এখানে যেটা আমার মনে রাখা দরকার সেটা হলো যে কাজী মোখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ, এটা কত সংশোধনী মামলা? তৃতীয় সংশোধনী। এটা সংবিধানের কত অনুচ্ছেদের? 2 নং অনুচ্ছেদের। কোন কোন কি চুক্তি নামে পরিচিত? তৃতীয় সংশোধনী মামলা কি? দিল্লি চুক্তি। এবং যদি পরীক্ষার প্রশ্ন আসে, দিল্লি চুক্তিটা হয় কত সালে? 1974 সালের 28শে নভেম্বর। দেখছেন এই মামলাটি গোল্ডেন বেরুবারি কেস বা তৃতীয় সংশোধনী মামলা বা থার্ড অ্যামেন্ডমেন্ট কেস নামে পরিচিত। তো পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে, এইভাবে আসতে পারে যে তৃতীয় সংশোধনী মামলা নামে নিম্নের কোন মামলা পরিচিত, বা কাজী মুখলেসুর রহমান বনাম বাংলাদেশ এটা কি মামলা নামে পরিচিত, বা কোন সংশোধনীতে দিল্লি চুক্তি সংক্রান্ত বিষয়াবলী আছে। ঠিক আছে, তো প্রতি লাইনে লাইনে কিন্তু প্রশ্ন, বুঝতে পারছেন? তো এখন এই বেরুবারি কেস কেন বলা হয়, দিল্লি চুক্তি কেন করছিল, এই যে যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা ওই সামনে বিস্তারিত পড়বো। এই কারণে সংবিধান পড়ার সময় এই জিনিসটা আমাদের আবার আসবে, তখন বিস্তারিত পড়বো। আপাতত তৃতীয় সংশোধনী মামলা বা থার্ড অ্যামেন্ডমেন্ট কেস এটা নামেই মনে করেন, মনে রাখেন। 2 নম্বরে চলে আসি, আসেন দেখেন। খন্দকার দেলোয়ার হোসেন বা মুন্সি আহসান কবির ও অন্যান্য বনাম বাংলাদেশ ইটালিয়ান মার্বেন ওয়ার্কস লিমিটেড। তো এর ব্র্যাকেটে লেখেন পঞ্চম সংশোধনী মামলা। পঞ্চম সংশোধনী মামলা, দেখেন 15ই আগস্ট 1975 হতে 9 এপ্রিল 1979 পর্যন্ত বিভিন্ন সময়ে জারিকৃত সামরিক আইন ফরমান দ্বারা সংবিধানের সকল সংশোধন অবৈধ, বাতিল এবং অস্তিত্বহীন মর্মে আপিল বিভাগ ঘোষণা করে। একটু শুনেন। আহ, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্ট 1975 সালে খুন করলো, হত্যা করলো, তো তারপর থেকে বাংলাদেশে যত যা হয়েছে, এই 1979 সালের 9 এপ্রিল পর্যন্ত এই সকল কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হয় সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে। বুঝছেন? উদাহরণস্বরূপ আমি বলি, ধরেন বর্তমানে এই যে যে আমাদের যে 5ই আগস্টের পরে বাংলাদেশে যত যা ঘটছে, আপনি বঙ্গবন্ধুর ওই বাড়ি ভাঙচুর করছেন, বঙ্গবন্ধুরে মোটামুটি ছবি সব জায়গা থেকে দিয়ে দিছেন, যা যা করছেন সবকিছু করছেন, বাট বাংলাদেশের সংবিধানে এখনো কিন্তু বঙ্গবন্ধু জাতির পিতা, এবং বঙ্গবন্ধু এখনো ওই বঙ্গবন্ধু রিলেটেড কিছু কিছু কিন্তু সংবিধান থেকে এখনো মুছা হয় নাই। বুঝতে পারছেন? তো তাহলে আহ আচ্ছা, এক্সকিউজ মি, আমি একটা কল আসছে, একটু কথা বলি। আচ্ছা, যে কথা আসলে বলতেছিলাম যে হয়তোবা আপনি বঙ্গবন্ধুরে মানেন না বা বঙ্গবন্ধুরে নিয়ে বাড়ি টাড়ি ভাঙচুর করছেন, যা করছেন, বাট সাংবিধানিক ভাবে সে কিন্তু এখনো আছে। এবং বর্তমানে আমাদের একটা সাংবিধানিক সংকটের মতো তৈরি হয়েছে যে সংবিধান সংশোধন করতে হলে আপনার ওই সংসদ থাকা লাগে। তো সংসদ যেহেতু নাই, তো এখন একটা পর্যায়ে গিয়ে ধরেন এই যে 5ই আগস্ট থেকে ধরেন 1 বছর 2 বছর যাই হোক গিয়ে ওরা বাংলাদেশ সংবিধানে একটা সংশোধনী আনবে। ওই জায়গায় বলবে যে 5ই আগস্ট থেকে এত তারিখ পর্যন্ত যা যা ঘটছে সবকিছু বৈধ। বুঝতে পারছেন? তো তাহলে এরকম একটা সংশোধনী আনছিল 15ই আগস্ট 1975 থেকে 1979 সাল পর্যন্ত যা যা করছে সব কিছুরে বৈধতা দিছিল কত সংশোধনীর মাধ্যমে? পঞ্চম সংশোধনীর মাধ্যমে। কিন্তু ওই পঞ্চম সংশোধনীরে বাতিল ঘোষণা করে একটা মামলায়, সেই মামলাটার নাম হচ্ছে খন্দকার দেলোয়ার হোসেন বা মুন্সি আহসান কবির ওর অন্যান্য বনাম কে বলেন, বাংলাদেশ ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড। এবং এই মামলাটি পঞ্চম সংশোধনী মামলা নামেও পরিচিত। তো এটা আপনার মনে রাখতে হবে। দেখেন, আমরা চলে আসি আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ, খুবই গুরুত্বপূর্ণ একটা মামলা। আমরা যখন বিস্তারিত সাংবিধানিক আইন পড়া শুরু করব তখন আসলে বুঝতে পারবেন। এর পাশে লেখেন অষ্টম সংশোধনী মামলা, আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ। এই অষ্টম সংশোধনী মানে সংবিধান অষ্টম বর্ষ সংশোধনী এক্স্যাক্টলি, অষ্টম সংশোধনী মামলা হলো সংবিধান যখন অষ্টমবারের মতো সংশোধন করছে সেই ও সংশোধনীর চ্যালেঞ্জ করছে এই মামলায়, যে ওই সংশোধনী বৈধ না, ওই সংশোধনী বৈধ না। তাহলে অষ্টম সংশোধনী মামলার যে মূল বিষয়বস্তু সেটা কি আমরা বিস্তারিত সামনে পড়বো, তো এখন আর বিস্তারিত আলোচনা করতেছি না। এখানে কি আছে এটা একটু পড়ে আসি। দেখেন,
অষ্টম সংশোধনী মামলা বা মৌল কাঠামো মতবাদ সংক্রান্ত মামলা নামেও পরিচিত। মৌল কাঠামো মতবাদ একটু আন্ডারলাইন করেন, মৌল কাঠামো মতবাদ নামেও পরিচিত। 1982 সালে মার্শাল ল ঘোষণা করার পর, মার্শাল ল বুঝেন তো, সামরিক আইন, সামরিক আইন, মার্শাল ল ঘোষণা করার পর বিশেষ আঞ্চলিক এখতিয়ার সহ হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ সমূহ দেশের বিভিন্ন স্থানে বসানো হয়েছিল। এবং এটাকে বৈধতা দিতে, আন্ডারলাইন করবেন, 1988 সালের অষ্টম সংশোধনীর মাধ্যমে 100 অনুচ্ছেদ সংশোধন করা হয়েছিল এবং ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের গোলদের 6টি স্থায়ী বেঞ্চ স্থাপন করা হয়েছিল। এবং গেজেটের মাধ্যমে উক্ত বেঞ্চ সমূহের আঞ্চলিক এখতিয়ার নির্ধারণে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছিল। বুঝেন নাই কিছু? আমি একটু বুঝাই, শুনেন। খুব খুব সংক্ষেপে বোঝাই, কারণ যেহেতু আমরা পরে বিস্তারিত পড়বো। এই এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিলেন, 1988 সালে এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন, তখন এরশাদ সাহেব উনি বাংলাদেশ সংবিধানের আপনার 100 অনুচ্ছেদে আছে যে আমাদের যে হাইকোর্ট বিভাগ, এটার স্থায়ী বেঞ্চ হবে ঢাকা। কোথায় বলেন? ঢাকা। আমরা এখন কিন্তু ঢাকা ছাড়া আর কোথাও হাইকোর্ট আছে? নাই। কিন্তু উনি করলো কি, এই 100 অনুচ্ছেদে সংশোধন করে উনি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বসালো বাংলাদেশের 6 জায়গা, আঞ্চলিক ভাগ করে, যে এই এমুক এই কয় জেলা মিলে মামলা যশোরে যাইতে হবে, ঢাকা আর যাওয়া লাগবে না। তো তার মানে হাইকোর্টের যে হাইকোর্ট যে আগে ছিল শুধু ঢাকাতেই থাকবে, এটার উনি ভাগ করলো কয় ভাগে? 6 ভাগে। এটা ছাড়াও আরো বেশ কিছু বিষয় ওই অষ্টম সংশোধনী মামলায় যোগ করছিল, সেটা পরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো পরবর্তীতে আনোয়ার হোসেন চৌধুরী এই অষ্টম সংশোধনীতে চ্যালেঞ্জ করে। তিনি বলেন যে এই অষ্টম সংশোধনীতে যে হাইকোর্টে 6 ভাগে ভাগ করা হলো, এটা সংবিধানের যে মূল ভিত্তি, এই ভিত্তিকে লঙ্ঘন করে এই কাজটা করা হয়েছে। তো একটা মানে বেসিক স্ট্রাকচার বলে পরে আসতেছি, যে যে কোনো একটা, ধরেন এই যে একটা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং এর এই যে যে দেওয়াল, এটা ভাঙা যায়, এটা ভাঙলে সমস্যা হয় না, এই দেওয়াল দিয়ে নতুন দেওয়াল দিতে দেওয়া যায়। কিন্তু এই যে যে কলাম গুলো আছে, এইগুলো যদি আপনি ভেঙে ফেলেন, তাহলে একটা সময় বিল্ডিং কি হয়ে যাবে? ধসে পড়ে যাবে। এটা হলো বেসিক স্ট্রাকচার, যে কোনো জিনিসের বেসিক স্ট্রাকচার। তো তখন উনি চ্যালেঞ্জ করলো যে এই যে যে আপনার হাইকোর্ট বিভাগ, যে স্থায়ী আসন ঢাকা থাকবে এবং এটাকে যে বিভক্ত করা হলো, এটা সংবিধানের যতগুলো কলাম আছে বা সংবিধানের যতগুলো বেসিক স্ট্রাকচার আছে তার মধ্যে এটা একটা। সো এটাকে ভাগ করার মানে হলো সংবিধানের বেসিক স্ট্রাকচার কি ভেঙে ফেলা। তো পরবর্তীতে দেখেন, অষ্টম সংশোধনের মাধ্যমে সংবিধানের 100 অনুচ্ছেদের বৈধতা আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ মামলায় চ্যালেঞ্জ করা হয়েছিল। অষ্টম সংশোধনের মাধ্যমে সংশোধিত 100 অনুচ্ছেদ সংবিধানের মূল কাঠামো ধ্বংস করেছে এবং এই কারণে সংশোধিত 100 অনুচ্ছেদ সংবিধান বহির্ভূত, বলতেন আলট্রা ভাইরাস অফ দ্য কনস্টিটিউশন। আলট্রা ভাইরাস মানে হলো বহির্ভূত, ক্ষমতা বহির্ভূত। আলট্রা ভাইরাস আজকে থেকে শিখে রাখেন, আলট্রা ভাইরাস মানে কি? ক্ষমতা বহির্ভূত। আমার যা ক্ষমতা নাই, বাট আমি তারপরেও সেটা করছি, এটা হলো কি? আলট্রা ভাইরাস। এবং বাতিল বলে আন্ডারলাইন করবেন, 1982 সালের 2 সেপ্টেম্বর আপিল বিভাগ রায় ঘোষণা করে। সো হ্যাঁ, 1989 সালের 2 সেপ্টেম্বর আপিল বিভাগ রায় ঘোষণা করে। সো যদি আপনাকে বলে যে অষ্টম সংশোধনী মামলা কি নামে পরিচিত? আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ। সংবিধানের কত অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করা হয়? 100 অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করা হয়। এবং হাইকোর্টের কয়টা স্থায়ী বেঞ্চ বসাইছিল? 6টা। অষ্টম সংশোধনী করা হয় কত সালে? 1988 সালে। আর অষ্টম সংশোধনী বাতিল করা হয় আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশের মাধ্যমে কত সালে? 1989 সালে। ঠিক আছে। এই অনলাইনে যারা আছেন, আপনাদের প্রশ্ন তো আছে কোনো? দেখেন, আমরা চলে আসি সিদ্দিক আহমেদ ভার্সেস বাংলাদেশ, ব্র্যাকেটে লেখেন সপ্তম সংশোধনী। সিদ্দিক আহমেদ ভার্সেস বাংলাদেশ। 1982 সালের 24শে মার্চের পর থেকে এবং 1986 সালের 9 নভেম্বর পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল এইচ এম এরশাদ কর্তৃক জারিকৃত সকল ফরমান, সামরিক আইন, আদেশ, রেগুলেশন, নির্দেশনা, অধ্যাদেশ ইত্যাদি সংবিধান সপ্তম সংশোধনী আইন 1986-এর 3 ধারায় বৈধতা দেওয়া হয়। মানে এরশাদ সাহেবও তো সামরিক শাসন জারি করছে, উনিও আকাম কুকাম গুম করে নাই। তো উনি 1982 সাল থেকে 1986 সাল পর্যন্ত যা যা করছে, এটা উনি আবার বৈধতা দিছে সপ্তম সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে।
পরবর্তীতে সিদ্দিক আহমেদ ভার্সেস বাংলাদেশ, এই মামলায় আপিল বিভাগ সংবিধানের গোল দিবেন সপ্তম সংশোধনী আইন 1986 এর 3 ধারা বাতিল বলে ঘোষণা করে। এই কারণ দেখিয়ে যে উক্ত ফরমান শুধুমাত্র যে সাংবিধানিক মার্শাল আইনকে অধীনস্থ করেছে তা নয়, বরং মার্শাল আইন সংবিধানের সাথে অসামঞ্জস্য এবং একই সাথে সংবিধানকে ধ্বংস করেছে। এই এরশাদ সাহেব যে সপ্তম সংশোধনী এনেছিলেন, এটারে আবার বাতিল করা হয়। সপ্তম সংশোধনী বাতিল করা হয় কার মামলার প্রেক্ষিতে? সিদ্দিক আহমেদের মামলার প্রেক্ষিতে। এবং ওই মামলায় বলা হয় যে সিদ্দিক আহমেদের ওই মামলায় বলা হয় যে এরশাদ সাহেব এই সংশোধনী এনে সংবিধানকে সামরিক আইনের অধীনস্থ করছে, বাট সংবিধান হলো একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, বুঝছেন? এছাড়া মার্শাল লর সাথে সংবিধানের অনেক বিধান ইনকনসিস্টেন্ট, মানে অসামঞ্জস্য পূর্ণ, কিন্তু কিন্তু সেই কাজটারে বৈধতা দিচ্ছে সপ্তম সংশোধনীর মাধ্যমে। এই কারণে সিদ্দিক আহমেদ ভার্সেস বাংলাদেশ মামলায় সপ্তম সংশোধনীরে কি বলে ঘোষণা করে? বাতিল বলে ঘোষণা করে। যে সকল ফরমান সাংবিধানিক সংবিধানকে অধস্তন আইনে পরিণত করেছে সেগুলো জনগণের সার্বভৌমত্ব ক্ষমতার প্রতি রাষ্ট্রদ্রোহিতার সামিল। সো আপনি মনে রাখার সহজ তরিকা সিদ্দিক আহমেদ ভার্সেস বাংলাদেশ, ওই সিদ্দিক সপ্তম, মনে রাখবেন, সিদ্দিক হলো কত? সপ্তম। ঠিক আছে। এরপরে আমরা চলে আসি আব্দুল মান্নান খান বনাম বাংলাদেশ। আব্দুল মান্নান খান বনাম বাংলাদেশ, আন্ডারলাইন করেন ত্রয়োদশ সংশোধনী মামলা, ব্র্যাকেটে লেখেন ত্রয়োদশ সংশোধনী মামলা। শুনেন, এই আব্দুল মান্নান খান, এটা হলো আমরা মোটামুটি শাকিলের জন্ম কবে? শাকিল 2001-এ। একে আপনার কবে? একে, তাহলে তো আপনার একেবারেই বাচ্চা। তো আপনারা দেখেন নাই, আমাদের ছোটবেলায় আমার মনে আছে, তখন ওই যে বিএনপি নির্বাচন করলো 1996 সালে, করার পর ওই নির্বাচনে আবার আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই। তখন পরবর্তীতে আওয়ামী লীগ আন্দোলন করে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনলো। তাহলে ওই যে যে নির্বাচন হয়েছিল ওই নির্বাচন বাদ দিয়ে আবার নির্বাচন হলো আর কি। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশ সংবিধানে আনা হয় ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, মানে 13তম সংশোধনীর মাধ্যমে। বুঝতে পারছেন? 96। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রথম নির্বাচন হয় 96, দ্বিতীয় নির্বাচন হয়ে হলো 2001, তৃতীয় নির্বাচন হয় 2008-এ, 31শে ডিসেম্বর। এরপরে আওয়ামী লীগই আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার আনলো, আওয়ামী লীগই আবার মামলা করে ত্রয়োদশ সংশোধনী বাতিল করছে। মানে আমার সুবিধার জন্য আমি আনছি, আবার আমার সুবিধার জন্য আমি ওইটা কি বাতিল করছি। এই পাপে যখন মানুষে ধরে তখনই আপনার কিন্তু এই একটা ভয়াবহ পরিণতি মানুষের জন্য অপেক্ষা করে। তো ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না, এবং যে যে আকাম করে যায় তার পরবর্তীতে যে আসে সে আবার ওর আকাম রেও ছাড়াই যায়। বুঝতে পারছেন? তো যাই হোক, দেখেন, তো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয় সংবিধানের, আন্ডারলাইন করবেন, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। তার মানে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় কত সালে? 1996 সালে। কত সংশোধনীর মাধ্যমে? ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। যেহেতু এই মামলায় ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়, সেহেতু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বাতিল হয়ে যায়। গণতন্ত্র রাষ্ট্র পরিচালনার অন্যতম মৌলিক বৈশিষ্ট্য বিধায় সংবিধান অনুযায়ী, আন্ডারলাইন করবেন, প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশগ্রহণের বিধান সমুন্নত রাখার জন্য আপিল বিভাগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার তথা ত্রয়োদশ সংবিধান সংশোধনী সংবিধান পরিপন্থী বলে ঘোষণা করে। আপনি 96 থেকে এতকাল চালাইলেন, এতকাল আর পরিপন্থী ছিল না, 15-20 বছর 20 বছর পরে এসে আপনার মনে হইলো যে এটা হলো সংবিধান পরিপন্থী। ঠিক আছে। তো যদি আপনার বলে আব্দুল মান্নান খান বনাম বাংলাদেশ, এটা কত সংশোধনী? 13তম সংশোধনী মামলা। ঠিক আছে। চলে আসেন আমরা 6 নাম্বার যে কেসটা আমরা পড়বো। আমরা একটু নামাজে যাব, তার আগে এটা পড়ে নামাজে যাই। দেখেন, অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী অ্যান্ড আদার্স ভার্সেস বাংলাদেশ, ব্র্যাকেটে লেখেন ষোড়শ সংশোধনী মামলা। ষোড়শ, ষোড়শ মানে হলো 16তম। ষোড়শ সংশোধনী মামলা।
তো এটা আসলে কি একটু বোঝার দরকার আছে। আহ, আমরা সংবিধান পড়লে আসলে অনেক জিনিস জানতে পারবেন যা আগে জানেন নাই। হয়তো বা এলএলবি তে পড়ছেন, বাট এত ভালো করে পড়া হয় নাই আর কি। আমাদের যে বিচারপতি, হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, একটা হলো হাইকোর্ট বিভাগ, হাইকোর্ট বিভাগের উপরে হচ্ছে আপিল বিভাগ। তো হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগে যারা বিচার কার্য পরিচালনা করে তাদেরকে বলে জাস্টিস বা বিচারপতি। ঠিক আছে। তো উনাদের ওই, যদি কেউ কোনো বিচারপতি যদি পেশাগত অসদাচরণ করে, মানে উনি ওনার যা দায়িত্ব আছে তার চেয়ে উনি ধরেন দুর্নীতি করে ফেলছে, তো বিচারপতিদের অপসারণের পদ্ধতি আমাদের বাংলাদেশ সংবিধানের 96 অনুচ্ছেদে ছিল। 96 অনুচ্ছেদে ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল মানে হলো ওই, যদি কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ আসে যে সে কোনো আকাম কুকাম করছে, তাহলে এই বিষয়ে প্রধান বিচারপতি নেতৃত্বে আপনার ওই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যে আসে, তারা ওটাও বিচারপতিরা তদন্ত করে, তারা যদি সিদ্ধান্ত দেয় তাহলে রাষ্ট্রপতিদের অপসারণ করবে, নতুবা করার দরকার নাই। এটা হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এটা চলে আসছে আপনার ওই শুরু থেকে এই 2014 পর্যন্ত। 2014 সালে যখন বিচারপতিরা একটু এদিক সেদিক, সরকার মানে সরকার যা করে বিচারপতি দেখা গেল যে রুল জারি করছে যে কোন কেন এটা করছেন, একটুই করলো, তখন বিচারপতিদের বাটে আনার জন্য, তাদের নিয়ন্ত্রণে আনার জন্য সরকার এই 16তম সংশোধনী আনলো। 16তম সংশোধনী এনে যেখানে বললো যে এখন থেকে বিচারপতিদের এই আপনার অপসারণ করা হবে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে। সংসদে সংসদে যদি 2/3 ভোট বা সংখ্যাগরিষ্ঠ যাই হোক না কেন, মানে সংসদ সদস্যরা ডিসিশন নেবে যে কোন বিচারপতি থাকবে নাকি থাকবে না। কিন্তু আগে ছিল কাদের হাতে? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে। এখন বিচারপতিদের ভয় দেখানোর জন্য বা তাদের সহজে অপসারণের জন্য এই বিধান করলো কত সংশোধনীর মাধ্যমে? 16 সংশোধনী। পরবর্তীতে অ্যাডভোকেট আসাদুজ্জামান খান সিদ্দিকী উনি যখন এটারে চ্যালেঞ্জ করলেন, তখন আবার আপিল বিভাগ রায় দেয় যে না, ওই যে যে সংশোধনী, ষোড়শ সংশোধনী, এটা সংবিধানের পরিপন্থী। তো এই ষোড়শ সংশোধনের বাতিল করা হয় অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী ভার্সেস বাংলাদেশ মামলায়। এবং আওয়ামী লীগ সরকার যতদিন ছিল 24 সাল পর্যন্ত, তো ততদিন পর্যন্ত আবার রিভিউ পর্যায়ে এটাকে ঝুলাই রাখছিল। এই ওনারা যাওয়ার পর কিছুদিন আগে কিন্তু এই 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 সংশোধনীটা টোটালি বহাল রাখছে, মানে বাতিল করে দিয়ে আগে যা ছিল সেটাই বহাল রাখছে। একটু পড়ি দেখেন। 2014 সালের 17 সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান বাতিল করা হয় এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের জন্য 1972 সালের মূল সংবিধানের অপসারণ সংক্রান্ত যে বিধান ছিল সেই একই বিধান 96 অনুচ্ছেদ যুক্ত করা হয়। অর্থাৎ বিচারপতিদের অপসারণের ক্ষমতা আন্ডারলাইন করে সংসদের কাছে ফিরিয়ে নিতে 2014 সালের 17 সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে পাশ করা হয়। ঠিক আছে। আপিল বিভাগ, দ্য কনস্টিটিউশন সিস্টেম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2014 বিচার বিভাগের স্বাধীনতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নীতির পরিপন্থী বিধায় এই সংশোধনীর সংবিধানের আন্ডারলাইন করে মৌলিক কাঠামো লঙ্ঘন বলে মত প্রকাশ করে। মৌলিক কাঠামো ওই যে হাইকোর্ট যে 6 ভাগে ভাগ করছে, ওইটা যেরকম মৌলিক কাঠামো লঙ্ঘন, আবার বিচারপতিদের অপসারণের ক্ষমতা আরেকজনের হাতে দিয়েছেন, এটাও মৌলিক কাঠামো লঙ্ঘন, এবং বাতিল বলে ঘোষণা করে। বর্তমানে বিষয়টি আপিল বিভাগের রিভিউ পর্যায়ে আছে, বাট অ্যাকচুয়ালি আর এখন আর রিভিউ পর্যায়ে নাই। এই যে কিছুদিন আগে সিদ্ধান্ত দিল, এটা রিভিউ নিষ্পত্তি করে দিছে আর কি। বুঝতে পারছেন? তার মানে বর্তমানে ষোড়শ সংশোধনীতে যা ছিল সব কি করে দিছে? বাতিল করে দিছে। আগে যা ছিল সেই জায়গায় আবার ফেরত আসছে। তো আপনারা অনলাইনে যারা আছেন, কষ্ট করে এতক্ষণ আছেন, ধন্যবাদ। আমাদের 10 মিনিটের বিরতি, আমরা নামাজ পড়ে এসে আবার শুরু করবো ইনশাল্লাহ। সবাই সাথে থাকেন। আচ্ছা, আমরা শুরু করতে যাচ্ছি। তানভীর আলম খান, কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, আমরা 7 নং প্রশ্ন যেটা আছে, কুদরতে ইলাহি পনির ভার্সেস বাংলাদেশ। দেখেন, আহ, এটা গোল্ডেন স্থানীয় সরকার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা। পরীক্ষায় প্রথমে তো প্রশ্ন আসতে পারে যে স্থানীয় সরকার সংক্রান্ত একটি মামলা, গুরুত্বপূর্ণ মামলা কোনটি? কুদরতে এলাহি পনির ভার্সেস বাংলাদেশ। এই মামলায় প্রশাসনিক একক বিষয়টি ব্যাখ্যা করা হয় এবং সংবিধান সন্নিবেশিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহের পরিপন্থী কোনো আইন সরকার প্রণয়ন করতে পারে কিনা তা আলোচনায় আসে। এতটুকু মনে রাখলেই হবে, আর বিস্তারিত আমরা সামনে যখন সংশ্লিষ্ট অনুচ্ছেদ পড়বো
তো সেখানে গিয়ে আমরা জানতে পারবো। আপাতত মনে রাখেন যে স্থানীয় সরকার সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ মামলা হলো কুদরত ইলাহি পনির ভার্সেস বাংলাদেশ। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি মারবারি বনাম মেডিসিন বা মারবারি ভার্সেস মেডিসিন। এই মামলার সাথে আপনাদের মোটামুটি পরিচিত হওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা যখন হ্যাঁ পড়ছেন, তো এখানে জুডিশিয়াল রিভিউ যে একটা নীতি আছে এটা প্রতিফলিত হয়েছে এই জায়গায়। তো যাই হোক, একটু পড়ি দেখেন। সিদ্ধান্তের সারমর্ম: যুক্তরাষ্ট্রের সংবিধানে বিচার বিভাগীয় পুনর্বিবেচনা সংক্রান্ত সর্বপ্রথম মামলা। সর্বপ্রথম গোল দেন 1803 সালে মারবারি ভার্সেস মেডিসন মামলায় গোল দিবেন প্রধান বিচারপতি জন মার্শাল। বিচার বিভাগীয় পুনর্বিবেচনা মতবাদ ব্যাখ্যা করে। সো এখানে আপনাকে মনে রাখতে হবে যে বিচার বিভাগীয় পুনর্বিবেচনা মতবাদ সংক্রান্ত মামলা কোনটা। সর্বপ্রথম মামলা কি? মারবারি ভার্সেস মেডিসন। কত সালে? 1803 সালে। এটার প্রধান বিচারপতি কে ছিলেন? জন মার্শাল। কে বলেন? মানে বিচারপতি ছিলেন জন মার্শাল। এগুলো সবই মনে রাখতে হবে। জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা মানেই খুব যা পড়বেন সব মাথায় রাখতে হবে। এখন এটা এমন না যে আপনার মুখস্থ না করা পর্যন্ত ভাত খাবেন না, তা না, আমার বারবার পড়ে যাইতে হবে, বারবার পড়ে যাইতে হবে, তাহলে অটোমেটিক্যালি মাথায় একসময় থেকে যাবে আর কি। সংসদ কর্তৃক বিধিবদ্ধ আইন ও নির্বাহী কর্তৃপক্ষের যে কোনো পদক্ষেপ যদি সংবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ হয়, সেই আইন বা আদেশ আহ, বা পদক্ষেপ সুপ্রিম কোর্ট ইহার গোল দিবেন জুডিশিয়াল রিভিউর ক্ষমতা বলে বাতিল বা আল্ট্রা ভাইরাস ঘোষণা করতে পারে। জুডিশিয়াল রিভিউটা কি আমি একটু খুব সংক্ষেপে বুঝাই, শুনেন। বাংলাদেশ সংবিধানে আছে যা আছে, বাংলাদেশ সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এখন দেখা গেল সংবিধানের পরিপন্থী একটা আইন সরকার তৈরি করছে, মানে সংবিধানের একটা আহ, একটা বিধানের সাথে যে আইনটা তৈরি করছে ওই আইনটা হচ্ছে সংবিধানের পরিপন্থী, বিপরীত। তাহলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বপ্রণোদিত হয়ে সে এই যে যে সংবিধানের সাথে যে আইনটা তৈরি করলো, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ওই ওই আইনটার যতটুকু অংশ সংবিধানের সাথে পরিপন্থী ততটুকু অংশ অবৈধ বলে ঘোষণা করতে পারে। যদি পুরো আইনটাই মানে সংবিধানের পরিপন্থী হয় তাহলে পুরোটাই বাতিল ঘোষণা করতে পারে। এইটাই বলে জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ, তাহলে জুডিশিয়াল রিভিউ হলো কাকে বলে? যে সংবিধানের পরিপন্থী যদি কোনো আইন তৈরি করা হয় তাহলে সেটাকে বাতিল বলে ঘোষণা করতে পারে। কে পারে? সর্বোচ্চ আদালত। ঠিক একইভাবে যে আমেরিকান সংবিধানের সাথে একটা আইন তৈরি করছিল, পরবর্তী মারবারি ভার্সেস মেডিসন মামলায় ওই সংবিধানের সাথে যে আইনটা পরিপন্থী সেটাকে কি করছে? বাতিল বলে ঘোষণা করছে। বুঝতে পারছেন? জি। তারপরে কেশবানন্দী কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা। সিদ্ধান্তের সারমর্ম দেখেন। আমি আপনাদের একটা কথা বলি, সেটা হলো এই যে আমরা মানে আনুষঙ্গিক আলোচনা নামাজ টামাজ দিয়ে 1 ঘন্টা 20 মিনিট আমাদের হয়েছে আর কি, যে রেকর্ড করতেছি। তো নর্মালি যারা স্যাররা পড়ায় দেখবেন যে বিভিন্ন কোচিং সেন্টারে তারা অনেক কোয়ালিফাইড, তারা যখন পড়ায় ওই ওই আপনার ওই ব্ল্যাক বোর্ডে বা হোয়াইট বোর্ড মার্কার নিয়ে যাই বলেন না কেন, 1 ঘন্টা 20 মিনিটে তাদের 25-30 কিলোমিটার যাওয়া হয়ে যায়। মানে ওনারা তো লাইন বাই লাইন পড়ায় না, আপনারা জাস্ট বুঝাই যাচ্ছে, আপনি পড়ে যাচ্ছেন। কিন্তু এখানে কিন্তু আমি আপনাদের লাইন বাই লাইন পড়াচ্ছি, যে আপনার এর বাইরে আর কিছু পড়া লাগবে না, যাতে এইটুকু আপনার মাথায় থাকে। সো এটা হচ্ছে যে কার জন্য ইফেক্টিভ? যারা কম পারেন তাদের জন্য ইফেক্টিভ। আবার যারা বেশি পারেন তাদের কাছে আবার এটা বোরিং লাগতে পারে, যে আমার লাইন বাই লাইন কেন পড়তে যাও। সো এটা যারা বেশি পারেন তাদের আমার তাদের জন্য আমার লেকচার না। দেখেন, 1973 সালে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা ভারতীয় মামলায় গোল দেবেন প্রস্তাবনাকে বা প্রিএম্বলকে সংবিধানের মৌল কাঠামো হিসেবে বর্ণনা করা হয়েছে এবং সংশোধনযোগ্য নয় বলে ঘোষণা করা হয়। প্রস্তাবনা আসলে কারে বলে? আমরা বাংলাদেশ সংবিধান এখনো পড়া শুরু করি নাই। বাংলাদেশ সংবিধান যখন আমরা পড়বো তখন প্রতিটা আইন বলেন, সংবিধান বলেন, প্রতিটা আইনের একটা প্রস্তাবনা থাকে। প্রস্তাবনা ইংরেজিতে বলো প্রিয়াম্বল। প্রস্তাবনাতে সংক্ষিপ্ত আকারে বলা থাকে যে এই আইনটার মূল উদ্দেশ্য কি। মানে বাংলাদেশ সংবিধানের 153টা অনুচ্ছেদ আছে, তাহলে বাংলাদেশ সংবিধান কেন প্রণয়ন করলো বা 153টা অনুচ্ছেদের মূল উদ্দেশ্য কি, এই কথাটা কোথায় বলা আছে? প্রস্তাবনায়, প্রিয়াম্বলে। বুঝতে পারছেন? হ্যাঁ, জি। তাহলে ভারতীয় সুপ্রিম কোর্ট আপনার সরি, নট সুপ্রিম কোর্ট, ওই স্টেট অফ কেরালা এই মামলায় ভারতীয় যে আদালত এটা প্রস্তাবনাকে ভারতীয় সুপ্রিম কোর্টের মৌল কাঠামো হিসেবে ঘোষণা করা
আইন, এবং বলতেছে যে এটা সংশোধন করা যাবে না। যেরকম একটু আগে আমরা পড়লাম যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ওই যে আপনার হাইকোর্টের বেঞ্চ ভাগ করা যাবে না, এটা মৌলিক কাঠামো বলছে না। তারপরে আরেকটা মৌলিক কাঠামো কি বলছে একটু আগে, ওই যে আহ আরেকটা কি বললাম, জাস্টিসদের, হ্যাঁ, ওই জাস্টিসদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়া যাবে না, এটা একটা মৌলিক কাঠামো। তাহলে ঠিক একই ভাবে এই যে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা মামলায় বলছে যে সংবিধানের প্রস্তাবনা হলো একটা মৌলিক কাঠামো এবং এটা সংশোধন করা যাবে না। মৌলিক কাঠামো মতবাদ আন্ডারলাইন করেন, ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার। ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার হলো, গোল দিবেন, বিচারক তৈরির মতবাদ, যেটা সর্বপ্রথম ভারতীয় সুপ্রিম কোর্ট, আন্ডারলাইন করবেন, 1973 সালের 24শে এপ্রিল কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা মামলায় ব্যাখ্যা করেছিল। এখান থেকে প্রশ্ন আসবে ভাই, যে ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার কোন ভারতীয় মামলায় সর্বপ্রথম ব্যাখ্যা করা হয়েছে? কোনটা বলেন? কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, ঠিক আছে না? 7:6 বা 7:6 সংখ্যাগরিষ্ঠ আদালত মত প্রকাশ করেছিল যে সংবিধান সংশোধন সংসদের ব্যাপক ক্ষমতা আছে। এটা সকল অনুচ্ছেদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সংবিধানের 368 অনুচ্ছেদ সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে সংসদকে অনুমতি দেয়। বলছে যে সংবিধান সংশোধন করতে সংসদ পারে, কিন্তু তার মানে এই না যে একেবারে যে গোড়া ধরে টান দেবে। মোটামুটি যেটা মূল কাঠামো সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না। তো সংবিধানের মূল মৌলিক কাঠামো আসলে কি কি, এটা আসলে কোনো আইন এইভাবে বলে নাই, বাট আমরা সামনে গেলে জানবো। ওই যে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন, তারপরে বিচারপতিদের অপসারণ করা যাবে না, এই যে একটা বললাম প্রস্তাবনা, এইগুলা হলো মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার। তো এরপরে আমরা চলে আসি, দেখেন 10 নম্বর পেজে, মানে 10 নম্বরটা, সরি, গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। ভারতীয় সংবিধানের 368 অনুচ্ছেদে উল্লেখিত সংবিধান সংশোধনীর পদ্ধতির মাধ্যমে সংবিধানের 3য় ভাগে উল্লেখিত, আন্ডারলাইন করবেন, কোন মৌলিক অধিকার সংশোধন বা সংক্ষিপ্ত করা যায় কিনা। মানে মৌলিক অধিকার আসলে কাকে বলে? মৌলিক অধিকার আমরা বিস্তারিত পড়বো, সবই বিস্তারিত পড়বো, বলেন যে সবই তো বিস্তারিত পড়বো, এখন এই মামলা সবই আমাদের সামনে বাঁধবে একবার। তো মৌলিক অধিকার হলো যে অধিকারগুলো রাষ্ট্রের নাগরিকদের দিতে রাষ্ট্রের কোনো টাকা পয়সা খরচ হয় না, সেটা হলো মৌলিক অধিকার, খুব সংক্ষেপে বললে। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে অনেকে জিজ্ঞেস করলে 80 জন লোক বলবে খাদ্য বস্ত্র বাসস্থান, এইগুলো হলো মৌলিক অধিকার। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো মৌলিক অধিকার না, এগুলো আমরা যখন বাংলাদেশ সংবিধান পড়বো, এগুলো হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি। খাদ্য দিতে রাষ্ট্রের টাকা লাগে না? টাকা লাগে। বাসস্থান দিতে টাকা লাগে না? টাকা লাগে। তারপরে চিকিৎসা দিতে কি টাকা লাগে? বস্ত্র দিতে টাকা লাগে। তো যে জিনিসগুলো দিতে রাষ্ট্রের টাকা লাগে সেইগুলো মৌলিক অধিকার না। যে জিনিসগুলো দিতে রাষ্ট্রের টাকা লাগে না সেইগুলো হলো মৌলিক অধিকার। কিভাবে? চলাফেরার অধিকার, একজনকে চলতে দিব, রাষ্ট্রের টাকা লাগবে না। কথা বলার অধিকার, একজন কথা বলবে, টাকা লাগবে? লাগবে না। ধর্মীয় ধর্ম স্বাধীনতা, আমি হিন্দু ধর্ম না মুসলিম ধর্ম করবে এটা আমার ব্যাপার, টাকা লাগবে না। পেশার স্বাধীনতা, ও ব্যবসা করবে না চাকরি করবে এটা ওর ব্যাপার, টাকা লাগবে? লাগবে না। তো এই যে আমরা বাংলাদেশ সংবিধান পড়ার সময় জানবো যে যে অধিকারগুলো নাগরিকদের দিতে হলে রাষ্ট্রের কোনো আর্থিক সচ্ছলতার প্রয়োজন হয় না, সেইগুলোরে কি বলে? মৌলিক অধিকার। অপরদিকে এই যে যে এবং মৌলিক অধিকার দিতে আদালত বাধ্য, মানে রাষ্ট্র বাধ্য, বুঝতেন? কিন্তু ওই যে যেগুলা দিতে টাকা লাগে এইগুলা দিতে রাষ্ট্র বাধ্য না। এগুলো রাষ্ট্রের যখন আর্থিক সচ্ছলতা আসবে সে নাগরিকদের প্রোভাইড করবে, নাইলে করবে না। তাহলে যেগুলা দিতে টাকা পয়সা লাগবে এটা বলে রাষ্ট্র পরিচালনার মূল নীতি। আর যেগুলা দিতে আদালতের কোনো মানে সরি, মানে রাষ্ট্রের কোনো আর্থিক সচ্ছলতার দরকার নাই, সেটারে বলে কি? মৌলিক অধিকার। বুঝছেন? তো হ্যাঁ, তো এখানে যে কথাটা বলতেছে যে স্টেট গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব মামলায় বলছে যে সংবিধান সংশোধনীর মাধ্যমে যে মৌলিক অধিকার সংশোধন করা যায় কিনা। তো আদালত সিদ্ধান্ত প্রদান করে যে 368 অনুচ্ছেদ উল্লেখিত সংবিধান সংশোধনের পদ্ধতির দ্বারা মৌলিক অধিকার খর্ব করা যায় না। সংবিধানের সংশোধন 13-2 অনুচ্ছেদের অধীন আইন এবং এই কারণে সংবিধানের 3য় অংশের অধীন। মানে এই মামলায় বলছে যে তুমি আর সংশোধন যা করার করো, কিন্তু মৌলিক অধিকার সংশোধন করা যাবে না। মৌলিক অধিকারও এক ধরনের বেসিক স্ট্রাকচার বা মূল মানে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি বলা যেতে পারে।
এরপরে আমরা আরেকটা মামলা আছে দেখেন। তাহলে আমরা এখানে ভারতের দুইটা মামলা পড়লাম, একটা হলো কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা। এই মামলায় বলছে যে আপনার ওই প্রিএম্বলকে, প্রস্তাবনাকে মৌলিক কাঠামো হিসেবে ঘোষণা করছে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা। আর মৌলিক অধিকার সংশোধন করা যাবে না, এটা বলছে কি গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা চলে আসি এর পরেরটায় দেখেন। কেউ প্রশ্ন করবেন? তানভীর, তানভীর সাহেব, শব্দ হয় কার কাছ থেকে? আচ্ছা, ইন্দিরা নেহরি ইন্দিরা নেহেরু গান্ধী ভার্সেস রাজনারায়ণ। ভারতীয় সংবিধান 39তম সংশোধন আইন 1975-এর চতুর্থ দফাকে ভারতীয় সুপ্রিম কোর্ট অসাংবিধানিক, অসাংবিধানিক এবং বাতিল ঘোষণা করে এই কারণে যে এই সংশোধনের মাধ্যমে নির্বাচনী বিরোধের ক্ষেত্রে আদালতের বিচারিক পর্যালোচনার ক্ষমতা রহিত করা হয়েছিল এবং নির্বাচনী বিরোধের ক্ষেত্রে বিচারিক পর্যালোচনার ক্ষমতা রহিত করার মাধ্যমে এই সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামো ক্ষতিগ্রস্ত করে বলে আদালত সিদ্ধান্ত প্রদান করে। বুঝেন নাই কিছু? ধন্যবাদ। বলছে যে একটু আগে আমরা পড়লাম যে সংবিধানের আহ, পরিপন্থী যদি কোনো আইন তৈরি করে তাহলে ওই আইনটাকে সুপ্রিম কোর্ট বাতিল বলে ঘোষণা করতে পারে। পড়লাম না? এটারে বলা হচ্ছে আপনার জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ। তো 1975 সালের সংশোধনীতে আনা হয় যে মানে যখন নির্বাচন হয়েছে বলছে যে নির্বাচন সংক্রান্ত যে আইনগুলো তৈরি করছে এগুলা সংবিধান পরিপন্থী হইলেও সুপ্রিম কোর্ট বাতিল বলে ঘোষণা করতে পারবে না। মানে এই বিষয়ে নির্বাচন রিলেটেড আইনের বিষয়ে সুপ্রিম কোর্ট কোনো নাক গলাইতে পারবে না। এই সংবিধান, এই সংশোধনী আনা হয়। বুঝছেন? নির্বাচন কমিশনার। হ্যাঁ, সেটা বলছিল। পরবর্তীতে এটা বাতিল করে যে না, নির্বাচন রিলেটেড হোক বা যে রিলেটেড হোক, সংবিধান পরিপন্থী কিছু তৈরি করলেই সেটারে বাতিল বলে ঘোষণা বা জুডিশিয়াল রিভিউ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের থাকবে। বুঝছেন? এটা বলছে ইন্দিরা নেহেরু গান্ধী ভার্সেস রাজনারায়ণ মামলায়। আমরা সর্বশেষ একটা কেস দিয়ে আমরা এই কেসটা শেষ করব আমাদের যে আলোচনা, সেটা দেখেন। মিনার্ভা মিলস এলটিডি বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া, মিনার্ভা মিলস কেস আর কি এটা নামে পরিচিত। তো এখানে আসলে কি আছে যদি আমরা একটু দেখি, দেখেন যে ভারতীয় সংবিধানের 42তম সংশোধনী আইনের 4 ধারা সংসদের 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 সংশোধন ক্ষমতার বহির্ভূত এবং বাতিল বলে ঘোষণা করা হয়। এই সংশোধনীর মাধ্যমে বিধান করা হয় যে সংবিধান সংশোধনে সংসদের কোনো সীমাবদ্ধতা থাকবে না। মানে ওই 42তম সংশোধনীতে বলা হয় সংসদ ওই সংবিধানের যা খুশি তাই সংশোধন করতে পারবে, তাদের কোনো সীমাবদ্ধতা নাই। এই সংশোধনী আনা হয় 42তম সংশোধনীতে। বাট আমরা এতক্ষণ ধরে যা পড়লাম বলেন তো সবকিছু কি সংশোধন করতে পারবে? সবকিছু কিন্তু সংশোধন করতে পারবে না। কিছু কিছু জিনিস আছে মৌলিক ভিত্তি, এগুলো কখনোই সংশোধন করা যায় না। তো দেখেন, প্রধান বিচারপতি চন্দ্রচূড় মত প্রকাশ করে যে যেহেতু কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা মামলায় বলা হয়েছে সংবিধান সংশোধনে সংসদের ক্ষমতা সীমাবদ্ধ, সুতরাং সংবিধান সংশোধন করে সংসদের এই সীমাবদ্ধ ক্ষমতাকে অসীম ক্ষমতায় রূপান্তর করা যায় না। মানে কেশবানন্দ ভারতী মামলায় বলছে যে সংসদ সংবিধান সংশোধন করতে পারে বাট সে সবকিছু সংশোধন করতে পারে না। এটা আগে একবার মামলায় বলেই দিছে। তো আবার আপনি কেন আইন করলেন যে সংসদ ইচ্ছা করলেই সবকিছু সংশোধন করা যাবে? এই কারণে সংশোধনটি সংবিধানের মৌল কাঠামোর পরিপন্থী বলে বাতিল ঘোষণা করে। বুঝতে পারছেন? তাহলে এগুলো এক এক মামলার কিন্তু এক একটা ইস্যু। এই মামলার ইস্যু হলো এই যে মিনারবা মিলসের ইস্যু হলো যে সকল ক্ষমতা দিছিল সংসদের হাতে সংবিধান সংশোধনের, বাট এটা করা যাবে না। আচ্ছা, ইন্দিরা নেহরুর ইস্যু হলো যে নির্বাচন সংক্রান্ত কোনো আইন করলে জুডিশিয়াল রিভিউ করা যাবে না, বাট অ্যাকচুয়ালি যাবে নাকি? গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাবের ইস্যু হলো যে মৌলিক অধিকার সংশোধন করা যাবে কিন্তু মানে যাবে না, আর ওরা বলছিল যাবে। কিন্তু মৌলিক অধিকার হলো আপনার মৌলিক ভিত্তি বা বা বেসিক স্ট্রাকচার। জি। কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালার ইস্যু হলো প্রস্তাবনারে ঘোষণা করতে, প্রস্তাবনা হলো
বেসিক স্ট্রাকচার। ঠিক আছে। তারপরে মারবারি ভার্সেস মেডিসন, এই জায়গা বলছে যে সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে সংবিধানের পরিপন্থী কোনো আইন বাতিল ঘোষণা করতে পারে, এবং সর্বপ্রথম এই মামলায় জুডিশিয়াল রিভিউ সংক্রান্ত মতামত গ্রহণ করা হয়। কুদরতে এলাহায় পনির, আপনি মনে রাখবেন স্থানীয় সরকার সংক্রান্ত মামলা, এই স্থানীয় সরকার সংক্রান্ত মামলা। আচ্ছা, অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেব, উনি হলো ষোড়শ সংশোধনী বাতিলের যে মামলা, এটা হলো অ্যাডভোকেট বিচারপতিদের ওই আপনার অপসারণ অপসারণ সংক্রান্ত। ঠিক আছে। আব্দুল মান্নান খান, এটা হলো ত্রয়োদশ সংশোধনী, তত্ত্বাবধায়ক সরকারে বাতিল করা হয়। সিদ্দিক আহমেদ ভার্সেস বাংলাদেশ, এটা যে বলছিলাম সদিয়ে সপ্তম সংশোধনী, এরশাদ সাহেব যা যা করছিলেন এটারে বাতিল বলে ঘোষণা করে সপ্তম সংশোধনীর মাধ্যমে। আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, ভিভিআই অষ্টম সংশোধনী, ওই যে সুপ্রিম কোর্টের 6টা বিভাগ করে সেটারে বাতিল ঘোষণা করেন অষ্টম সংশোধনী মামলা, যেটার নাম আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ। তারপরে খন্দকার দেলোয়ার, খন্দকার দেলোয়ার ভার্সেস মানে ওই যে ইটালিয়ান মার্বেল, ওই যে 15ই আগস্ট থেকে যা যা করছে সব কিছুরে আপনার অবৈধ ঘোষণা করছে পঞ্চম সংশোধনী মামলার মাধ্যমে। এই যে সেটা হলো খন্দকার দেলোয়ার ভার্সেস ইটালিয়ান মার্বেল। আর সব শেষে আছে শব্দ এই কোথায়, দেখেন, কাজী মোখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ, এটা হলো যে তৃতীয় সংশোধনী বা বেরুবাড়ি মামলা বা দিল্লি চুক্তি হয়েছিল 74 সালের 28শে নভেম্বর, এটা হলো আমরা তৃতীয় সংশোধনী মামলা। তো এতক্ষণ পর্যন্ত যা বললাম, প্রথম দিকে কিন্তু আপনার একটু পড়তে যে কি দেখি আছে না আছে সবকিছু, কিন্তু একটা একটা ইস্যু কিন্তু আলাদা আলাদা। তো একবার আপনি একটু মোটামুটি বারবার পড়লে যা যা পড়লাম ইনশাল্লাহ ইজি হয়ে যাবে আর কি। তো এখন আমরা যেখানে চলে আসব সেটা দেখেন, বাংলাদেশের সংবিধান প্রণয়ন এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ, মানে বাংলাদেশ সংবিধানটা কখন কিভাবে সংবিধানটা প্রণয়ন করা হলো স্বাধীনতার পর থেকে, কিভাবে কারা কারা প্রণয়ন করলো, অস্থায়ী সংবিধান আদেশ টাদেশ এই রিলেটেড যা যা আছে। তাহলে আমরা দেখি ভাই, বাংলাদেশ, বাংলাদেশের সংবিধান প্রণয়ন এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ পেয়েছেন। আহ সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন, যা রাষ্ট্র কাঠামো নিয়ে আলোচনা করে। বাংলাদেশের সংবিধান হলো বলে দিবেন লিখিত সংবিধান। আমরা মোটামুটি আপনারা সবাই কনস্টিটিউশনাল ল পড়ে এসেছেন। সংবিধান কখনো দুই প্রকারে, যে লিখিত অলিখিত, আপনার সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় মনে আছে? সো আমাদের যে সংবিধান, পৃথিবীর অধিকাংশ দেশের সংবিধানের লিখিত, এবং তার মধ্যে আমাদের বাংলাদেশের একটা। ঠিক। বাংলাদেশ সংবিধান প্রণয়নের ক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কি কি আমরা দেখি, কি কি ধাপ। প্রথমে বলেছে যে মুজিবনগরের বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন। তারপর বলছে গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন, এবং খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি। সো এই তিনটা বিষয় আসলে কি, আমরা একটু খুব সংক্ষেপে আস্তে আস্তে আলোচনা করি, দেখেন তাহলে বুঝতে পারবো। প্রথমে আমরা চলে আসি যে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন। শুনেন, আহ, আমাদের একটা জিনিস এখানে কল্পনা মনে করেন, যে আমাদের বাংলাদেশ স্বাধীন হয় কয় তারিখে বলেন? 26শে মার্চ 1971। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করে, করার পরে ওনাকে গ্রেফতার করে নিয়ে যায়। তো পরবর্তীতে আহ এই যে যে উনি যে স্বাধীনতার ঘোষণা দিল, আমাদের দেশ স্বাধীন হইল, বাট দেশে তো শত্রু আছে। আর এই সরকারের, উনি তো মৌখিক ঘোষণা দিয়ে গেছে, দেশে কি প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে, অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বকে, এগুলা কি আছে? তার মানে উনি একটা অনানুষ্ঠানিক ঘোষণা দিয়ে গেছে, কিন্তু এই ঘোষণাটাকে আনুষ্ঠানিক রূপ দান করছে 1971 সালের 10ই এপ্রিল, যেটা বলে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে। হ্যাঁ দেখেন, 1971 সালের, এই যে দেখেন, 1971 সালের 10 এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার, বর্তমান মেহেরপুর জেলা, ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলার আম্রকাননে, বর্তমান নাম মুজিবনগরে, স্বাধীন বাংলাদেশের সরকার গঠন করা হয়।
তাহলে যদি বলে বাংলাদেশের সরকার গঠন করা, অস্থায়ী সরকার গঠন করা হয় কত সালে? 1971 সালের 10ই এপ্রিল। এবং আন্ডারলাইন করেন 17ই এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে। উনি শপথ নেয় কত তারিখে? 17ই এপ্রিল। এই সরকার বাংলাদেশের, আন্ডারলাইন করেন, অস্থায়ী সরকার, যা মুজিবনগর সরকার বা বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত। এখন আর যেহেতু প্রশ্নে মুজিবনগর রিলেটেড কিছু আসবে না নে, তো প্রবাসী সরকার মনে রেখেন। প্রবাসী সরকার গঠন হয় কত সালে? 1971 সালের 10 এপ্রিল। আর এটা শপথ গ্রহণ করে 17ই এপ্রিল। 17ই এপ্রিল শপথ গ্রহণের মাধ্যমে এই সরকার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হয়। এবং 12ই জানুয়ারি 1972 সালে এটা কি হয়? বিলুপ্ত হয়। অর্থাৎ 10 এপ্রিল যেটা গঠন হলো 71 সালে, শপথ নিল 17ই এপ্রিল, তাহলে এটা বিলুপ্ত হলো 72 সালের কতই জানুয়ারি? 12ই জানুয়ারি। 72 সালের কত জানুয়ারি? 12ই জানুয়ারি। এখন আমি যদি আপনারে এই যে যে অস্থায়ী সরকার যে গঠন করলো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা কোন মন্ত্রণালয়ের জন্য কে ছিল? এই যে দেখেন একটা টেবিল আছে, পাইছেন? তো এটা গুরুত্বপূর্ণ। দেখেন, প্রথমে যদি আমরা আসি যে রাষ্ট্রপতি কে ছিল, দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর। এখন আপনি যদি বঙ্গবন্ধুর এতই ঘৃণা করেন, তাহলে তো বাংলাদেশের স্বাধীনতাই এই জায়গা হয়ে যায়। তাহলে রাষ্ট্রপতি অস্থায়ী সরকার কারে বলবেন? দেখেন, উপরাষ্ট্রপতি এ জায়গা ছিল সৈয়দ নজরুল ইসলাম। তাহলে রাষ্ট্রপতি কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীতে আসেন, প্রধানমন্ত্রী দেখেন তাজউদ্দিন আহমেদ। এখন তিনি শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি আরো কতগুলো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দেখেন, প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন, অর্থ, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, তথ্য, এগুলো মনে রাখতে হবে। তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, তথ্য। দেখছেন? আচ্ছা, তারপরে দেখেন খন্দকার মোশতাক আহমেদ। খন্দকার মোশতাক আহমেদ কি কি ছিল দেখেন? পররাষ্ট্র বিষয়, আইন ও সংসদ বিষয়। তাহলে যদি বলে যে পররাষ্ট্র বিষয় এবং আইন ও সংসদ বিষয়ের দায়িত্বে কি ছিলেন অস্থায়ী সরকারের? খন্দকার মোশতাক আহমেদ। তারপরে দেখেন এম মনসুর আলী অর্থ, জাতীয় রাজস্ব, বাণিজ্য ও শিল্প, পরিবহন। অর্থ ও জাতীয় রাজস্ব, বাণিজ্য ও শিল্প, আর একটা হলো কি? পরিবহন। তারপরে দেখেন এইচ এম কামরুজ্জামান, ইনি স্বরাষ্ট্র বিষয়ক, সরবরাহ, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি। তো আপনার এগুলা মোটামুটি একটু বারবার রিডিং করবেন, যাতে আপনার একটু মনে থাকে আর কি। ঠিক আছে? একটা ফোন আসছে, একটু কথা বলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যে কথা আমরা বলতেছিলাম সেটা হলো এই কে কোন মন্ত্রণালয়ে জানে ছিল, এটা আপনারা ভালোভাবে মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো বিগত বছর প্রশ্ন দেখেন, মুজিবনগর সরকার কখন গঠিত হয়? 10 এপ্রিল। এখন আমাদের এটা 39 BCS এ আসছে, দেখেন 2018 সালে। তো আমার যে জিনিসটা এখানে খেয়াল রাখা দরকার, যদি বলে গঠন 10 এপ্রিল, যদি বলে শপথ 17 এপ্রিল। ঠিক আছে? তো তারপরে আমরা চলে এসেছি 2 নম্বর প্রশ্নটা দেখেন, মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? ওই যে এইচ এম কামরুজ্জামান সাহেব। দেখেন, হ্যাঁ ফুলু সাহেব আসছে। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে দেখেন ভাই, এটা খেয়াল করেন, ত্রাণ ও পুনর্বাসন কারা কারা দায়িত্বে আছে এটা খেয়াল করেন। তো আমরা চলে আসি স্বাধীনতার ঘোষণাপত্র, দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এই কথা বললে পরীক্ষা একবার প্রশ্নই আসছিল যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যদি এই ধরনের আসে, ওদের ওদের ইন্ডিপেন্ডেন্স দেখেই আপনারা দাগাই দিবেন 26শে মার্চ। বাট অ্যাকচুয়ালি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 26শে মার্চ না। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স হচ্ছে 10 এপ্রিল 1971। সো আমরা চলে আসি, দেখেন স্বাধীনতার ঘোষণাপত্র, এটা কিন্তু ঘোষণা না, কি বলছে? ঘোষণাপত্র। অর্থাৎ ঘোষণা দিছিল 26শে মার্চ, আর সেটারে আনুষ্ঠানিক রূপদান করছে ঘোষণাপত্রের মাধ্যমে 10 এপ্রিল। ঠিক আছে? দেখেন, দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 1971, 10 এপ্রিল 1971 সালে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়, যা 26শে মার্চ 1971 সাল হতে কার্যকর হয়েছিল।
ঘোষণাপত্র জারি করছে 10 এপ্রিল, কিন্তু এটা কার্যকর হয়েছে আবার কবে থেকে? 26শে মার্চ থেকে। ওই যে রেট্রোস্পেকটিভ ভূতাপেক্ষা আইনের মতো আর কি। দেখেন, এটা বাংলাদেশের প্রথম সাংবিধানিক দলিল, এবং এই কারণে এটা বাংলাদেশের গোল্ডেন প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান বলা হয়। 3টা স্টার দেন, প্রথম অন্তর্বর্তীকালীন গোল দিয়ে 3টে স্টার দেন। তো যদি আপনাকে বলে যে প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান বলা হয় কোনটাকে, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা ঘোষণা করা হয় মানে 10 এপ্রিল, মানে ওই যে যে গঠন করতেছিল, আর এটা কার্যকর হয় কত, 26শে মার্চ থেকে। 1971 সালে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা করা হলো, এই লাইনটা আন্ডারলাইন করেন। 1971 সালে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা করা হলো, স্বাধীন বাংলার জন্য একটি আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার প্রয়োজন ছিল। কারণ 26শে মার্চ স্বাধীনতার ঘোষণায় বাংলাদেশ কেমন রাষ্ট্র হবে তার কোনো সুনির্দিষ্ট নির্দেশনা ছিল না। ওই জায়গায় জাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েই চলে গেছে, কিন্তু রাষ্ট্র মানে কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি, এগুলা কিন্তু ওই জায়গায় বলা ছিল না। উক্ত নির্দেশনার প্রতিফলন ঘটে 1971 সালে 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রে, এবং এই ঘোষণাপত্রে উল্লেখিত নির্দেশনার প্রতিফলন ঘটেছে বাংলাদেশের মূল সংবিধানে। তো তাহলে আমাদের ফেরদৌস সাহেব বলেন তো, যে 26শে মার্চের সাথে 10 এপ্রিলের কি পার্থক্য আছে? 26 মার্চ হচ্ছে স্যার, আহ, ঘোষণা ঘোষণা করে গেছে, শেখ মুজিবুর রহমান ঘোষণা করে গেছে, কিন্তু ঘোষণাপত্র আহ, একটা ঘোষণাপত্র দিচ্ছে হচ্ছে 10 এপ্রিল 1971 সালে। একটা সরকার গঠন করছে, কে কে কোন পদে আছে সেই বিস্তারিত ভাবে ঘোষণাপত্রে যেটা প্রকাশ করছে ওটা হচ্ছে 10 এপ্রিল 1971 সালে। আর 26শে মার্চ 1971 হচ্ছে ঘোষণা করে গেছে স্বাধীন বাংলাদেশ। জি, দেখেন, মূল বিষয় হলো যে ঘোষণাটা দিছিল 26শে মার্চ, আর সেটাকে আনুষ্ঠানিক রূপদান করছে 10 এপ্রিল 1971। আর বাট আনুষ্ঠানিক রূপদানটা আবার কার্যকর হবে 26শে মার্চ থেকে, এ হলো কথা। তো এখন আমরা যদি একটু জেনে রাখা ভালোতে আসি, যে বাংলা সংবিধানের গোল্ডেন সপ্তম তফসিলে স্বাধীনতার ঘোষণাপত্র 1972 সন্নিবেশিত হয়েছে। আমরা তো এখনো বাংলাদেশ সংবিধান এখনো পড়া শুরু করি নাই, আগে পড়লাম কেস, এখন পড়তেছি ইতিহাস। তো ওই জায়গা বাংলাদেশ সংবিধানের মোট 7টা তফসিল আছে। কয়টা বলেন? 7টা। এই 7টা তফসিলের সপ্তম তফসিলে এই ঘোষণাপত্র বিষয়টা উল্লেখিত হয়েছে। কত তফসিলে? সপ্তম তফসিলে। 1971 সালে 10 এপ্রিল তারিখে মুজিবনগর সরকার স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে। স্বাধীনতার ঘোষণাপত্রে গোল দিবেন রাষ্ট্রপতি সরকার শাসিত সরকার ব্যবস্থার উল্লেখ ছিল, বিবিআই ইন্টারেস্টারদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে কোন ধরনের সরকারের ব্যবস্থা ছিল? রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। 1971 সালের 10 এপ্রিল তারিখে মুজিবনগর সরকার স্বাধীনতার ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স জারির পর উক্ত তারিখ তথা 10 এপ্রিল 1971 সালে তৎকালীন উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, আন্ডারলাইন করেন, লস অফ কন্টিনিউয়াস ইনফরমেন্স অর্ডার জারি করে। আন্ডারলাইন করেন এটা, লস অফ কন্টিনিউয়াস ইনফরমেন্স অর্ডার, এবং এটা আন্ডারলাইন করবেন 26শে মার্চ 1971 সাল থেকে কার্যকর করা হয়। এই আদেশ বলে 1971 সালের 25শে মার্চে যে সকল আইন বাংলাদেশে বলবৎ ছিল সেগুলো বলবৎ থাকবে মর্মে ঘোষণা করা হয়। একটু আমরা একটু ব্যাকে চলে যাই। দেখেন, আমি একটু আপনাদের যদি বলি, ধরেন উদাহরণস্বরূপ বলি যে আমাদের যে দণ্ডবিধি কত সালে? 1860। সাক্ষ্য আইন কত? 1872। ফৌজদারি কার্যবিধি কত? 1898। তারপরে সুনির্দিষ্ট 1877, নাকি? জি স্যার। মানে আমাদের বাংলাদেশে যে আইনগুলো অধিকাংশই 71 সালের আগে। এখন 71 সালের আগে তো ওই আমরা ছিলাম কি, পাকিস্তান। তাহলে ওই আইনগুলো তো পাকিস্তানে বলবৎ ছিল, কিন্তু একটা অর্ডার জারি করে, যে লস কন্টিনিউয়াস ইনফরমেন্স অর্ডার, এই অর্ডারের মাধ্যমে জারি করা হয় যে যে আইনগুলো 25শে মার্চ পর্যন্ত জারি ছিল সেইগুলো স্বাধীন বাংলাদেশেও চালু থাকবে। এই অর্ডারটা, এই এই যে যে চালুর যে অর্ডারটা, এটার নাম বলে লস কন্টিনিউয়াস ইনফরমেন্স এনফোর্সমেন্ট অর্ডার। ঠিক আছে, দেখেন। তাহলে 1870 সময় তো ভারত, পাক ভারত উপমহাদেশ। হ্যাঁ, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে যে সকল আইন ছিল, ওই আইনগুলোর মধ্যে কোন কোন আইনগুলো স্বাধীন হওয়ার পরেও কার্যকর হবে
এই বিধানটা করা হয়েছে লস কন্টিনিউয়ান্স এনফোর্সমেন্ট অর্ডার। আপনি যদি ওই গুগলে গিয়ে বাসায় গিয়ে সার্চ দিবেন যে লস কন্টিনিউয়ান্স এনফোর্সমেন্ট অর্ডার, এখানে যদি দেখেন ওখানে বলা আছে যে কোন কোন আইন বাংলাদেশে স্বাধীন হওয়ার আগে যা ছিল সেটা কার্যকর হবে, আর কোন কোনগুলো আগে ছিল বাট এখন আর কার্যকর হবে না, ওই জায়গায় লিস্ট আছে। বুঝছেন? এই আদেশ বলে, তো পড়লামই, এই আদেশ বলে 1971 সালের 25শে মার্চ যে সকল আইন বলবৎ ছিল সেগুলো বলবৎ থাকবে মর্মে ঘোষণা করা হয়। তো আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। দেখেন, স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? কততম বলেন? সপ্তম। 40তম বিসিএস এসেছে দেখেন। তো 1971 সালের কত তারিখ থেকে লস কন্টিনিউয়ান্স এনফোর্সমেন্ট অর্ডার কার্যকর হয়েছে? কত মাস? 26শে মাস। এই যে 15 বিজিএস পরীক্ষায় এসেছে, পঞ্চদশ বিজিএস পরীক্ষায় এসেছে 2022 সালে। ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যন্ত যা পড়লাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অনলাইন অফলাইনে যারা আছেন করতে পারেন। কোনো প্রশ্ন আছে কিনা? ফিল ফ্রি টু আস্ক। তানভীর সাহেব, কোনো প্রশ্ন আছে? আঞ্জুমান, শাকিলা, শাহরিন, নীলা। নীলা, আপনি বোধহয় আমাদের সাথে কোত্থেকে জয়েন করছেন, চিটাগাং নাকি? ওকে, ঠিক আছে। দেখেন, আমরা চলে আসি বাংলাদেশের গণপরিষদ, বাংলাদেশ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন। আহ, গণপরিষদ আসলে মানে কাকে বলে? ধরেন একটা রাষ্ট্র যখন চালাচ্ছে, হম চালাচ্ছে কে? আমাদের মানে বাংলা জাতীয় সংসদ আছে, সংসদ আছে না, আইন প্রণয়ন করা, আইন তৈরি করা টরা সবকিছু আছে। বাট এটার বলতেছে জাতীয় সংসদ। কিন্তু আমাদের স্বাধীনতা ঘোষণা করলো 26শে মার্চ 1971। এটারে আনুষ্ঠানিক রূপদান করলো 10 এপ্রিল 1971। কিন্তু আমাদের কি কোনো সংসদ ছিল? সংসদ ছিল না। তাহলে এই যে যে রাষ্ট্র গঠিত হইলো, এই যে যে স্বাধীন দেশে তো যে এমপিরা থাকে, 300 আসনে এমপিরা থাকে, তাহলে এইটার এই জায়গা তো জাতীয় সংসদ নাই। বাট তখন যেটা গঠন করা হয়েছে সেটা হলো গণপরিষদ। কি বলেন? গণপরিষদ। একটু পরে দেখেন, 10 এপ্রিল 1971 সালে স্বাধীনতা ঘোষণাপত্রের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স 1971-এর মাধ্যমে গণপরিষদ গঠন করা হয়। তা যদি বলে যে গণপরিষদ গঠন করা হয় কত কত সালে? 10 এপ্রিল 1971। তাহলে স্বাধীনতার ঘোষণাপত্র 10 এপ্রিল 1971, গণপরিষদও কবে? 10 এপ্রিল 1971। স্বাধীনতার ঘোষণাপত্রে বলা হয়েছে, দেখেন, সেহেতু আমরা বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিগণ, নির্বাচিত প্রতিনিধি। এখন আপনি আবার বলতে পারেন যে এরা নির্বাচিত হইলো কেমনে কেমনে? ওই যে পাকিস্তান, একটু পরে আসতেছি, পাকিস্তান আমলে যে 70-এর নির্বাচন হইলো, এগুলাতে তো তারা তো ওই যে বঙ্গবন্ধুর ক্ষমতা দিল না, আওয়ামী লীগের ক্ষমতা দিল না, তারাই হলো নির্বাচিত প্রতিনিধি। দেখেন, সেহেতু আমরা বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধি, বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ কর্তৃক আমাদিগকে প্রদত্ত কর্তৃত্বের মর্যাদা রক্ষার্থে নিজেদের সমন্বয়ে যথাযথভাবে একটি গণপরিষদ রূপে গঠন করিলাম। তো আপনি একা একা পড়তে গেলে এইগুলা মানে খুঁটিনাটি পড়া মনে রাখা পারবেন যে না তা না, কিন্তু বিষয়গুলো অনেক কষ্টকর। ঠিক আছে? তো গণপরিষদ গঠন করছে 10 এপ্রিল, স্বাধীনতার ঘোষণাপত্র কত এপ্রিল? 10 এপ্রিল। দেখেন, পরবর্তীতে অস্থায়ী সংবিধান আদেশ, প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার 1972-এ গণপরিষদ সম্পর্কে বলা হয়েছে। এখানে কি বলছে দেখেন, এই আদেশে উল্লেখিত গণপরিষদ বলতে 1970 সালের ডিসেম্বর, 1971 সালের জানুয়ারি এবং মার্চ মাসে অনুষ্ঠেয় নির্বাচনে জাতীয় এবং প্রাদেশিক পরিষদগুলোর আসনগুলোতে বাংলাদেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কর্তৃপক্ষকে বোঝাবে। ওই যে যে গণপরিষদে বলছে যে আমরা নির্বাচিত প্রতিনিধি, এরা কারা? এরা বলছে যে 1970 সালে ডিসেম্বর মাসে নির্বাচন হয়েছে প্রাদেশিক বা জাতীয়, 1971 সালে জানুয়ারি বা মার্চ মাসে প্রাদেশিক বা জাতীয় পর্যায়ে যে নির্বাচন হয়েছে সেই সকল প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কর্তৃপক্ষকে বোঝাবে। সুতরাং দেখেন, সুতরাং 1970 সালের ডিসেম্বর, 1971 সালের জানুয়ারি এবং মার্চ মাসে অনুষ্ঠেয় নির্বাচনে জাতীয় প্রাদেশিক পরিষদের আসনগুলোতে বাংলাদেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গণপরিষদ গঠন করা হয়েছিল এবং উক্ত গণপরিষদের সদস্যরা
10 এপ্রিল, আন্ডারলাইন করেন, 1971 সালে মুজিবনগরে বাংলাদেশে অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার প্রতিষ্ঠা করেছিল। সো যদি আপনি ভেবে থাকেন যে ওই 7-8 জন লোক নিয়ে মুজিবনগর সরকার গঠন করছে, বাকি যে প্রতিনিধি এমপিরা ছিল না, এটা কিন্তু সঠিক না। না। এমপিরা কারা ছিল? ওই যে যারা 70-এ ডিসেম্বর, 71-এ জানুয়ারি মার্চ মাসে যারা পাকিস্তানের প্রাদেশিক এবং জাতীয় পরিষদের নির্বাচনে জয়লাভ করেছিল, তাদের প্রতিনিধির মাধ্যমে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। এই মুজিবনগর সরকার 10 এপ্রিল 1971 সালে স্বাধীনতার ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 1971 জারি করেছিল। আপনি এই প্রেক্ষাপটটা চিন্তা করেন। ধরেন আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে কি মন্ত্রী প্রধানমন্ত্রী হয়? না, আগে হয় কি এমপি, তারপরে ওই জায়গা থেকে হয় হলো কি আহ, মানে প্রধানমন্ত্রী অন্যান্য। সো আপনি যদি ভেবে থাকেন 26 মার্চ ঘোষণা দেওয়ার পরেই গায়েবী কায়দায় ওই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়েছে, তা না। এই জায়গাও আমাদের পরোক্ষভাবে প্রত্যক্ষভাবেই আছে, গণপ্রতিনিধি এমপিরা আছে। কারা? ওই যে 70-এর নির্বাচন 71 সালে জানুয়ারি মাসে যারা জয়লাভ করছিল, তারা হচ্ছে আমাদের গণপ্রতিনিধি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে গণপরিষদ গঠন করা হয় কত সালে, ওই একই তারিখ। আর আর যদি বলে যে আপনার এই যে কি বলে মানে মুজিবনগর সরকার গঠন করা হয়েছে কত সালে, 10 এপ্রিল 1971, বা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স 10 এপ্রিল 1971। তো 10 এপ্রিলে কিন্তু অনেকগুলো কথা আছে। ঘোষণা। এখন আমরা চলে আসি অস্থায়ী সংবিধান আদেশ, প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার। 1971 সালের 16 ডিসেম্বর তারিখে বাংলাদেশ সম্পূর্ণভাবে বিজয় লাভ করে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 26 মার্চ, বাট টোটালি শত্রুমুক্ত হয় কত 16 ডিসেম্বর বিজয় লাভ করে। 1971 সালের গোল দিবেন 22 ডিসেম্বর মুজিবনগরস্থ বাংলাদেশের অস্থায়ী সরকার কলকাতা থেকে ঢাকায় প্রত্যাবর্তন পূর্বক নব্য স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করে। এটা বিবিআই কথা। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কলকাতা থেকে অস্থায়ী সরকার বাংলাদেশে এসে দায়িত্বভার গ্রহণ করে কত তারিখে? 1971 সালের 22 ডিসেম্বর। অতঃপর দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করে 1972 সালের 10ই জানুয়ারি। অ্যাকচুয়ালি উনি মুক্তি লাভ করছে আরো আগে, বাট বাংলাদেশে আসছে 10 জানুয়ারি। উনি মুক্তি লাভ করছে বোধহয় 8 জানুয়ারিতে, আর ওই মাঝে ভারত হয়ে আসছে, উনি আসছে 10ই জানুয়ারি। আচ্ছা, তারপরে দেখেন 1972 সালের গোল দিবেন 11ই জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করে। এখন রাষ্ট্রপতি তো বানাইলো, রাষ্ট্রপতি বানানোর পরে এখন যে আমাদের তখন কিন্তু কোনো সংবিধান ছিল না। গণপরিষদ গঠিত হয়েছে 10 এপ্রিল 1971, কিন্তু এই পর্যন্ত আমাদের কোনো সংবিধান নাই, কোনো সংবিধান তৈরি করাও হয় না। এখন সংবিধান তৈরি করতে হলে একটা অস্থায়ী সংবিধান আদেশ লাগে। এইটা অস্থায়ী সংবিধান আদেশটা দিতে হলে কারে লাগবে? রাষ্ট্রপতিরে লাগবে, যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে উনি এই আদেশটা দিল 1972 সালে কতই জানুয়ারি? 11ই জানুয়ারি। আসলো 10 জানুয়ারি, দিল 11ই জানুয়ারি। এটা বাংলাদেশের বলতেন দ্বিতীয় অস্থায়ী সংবিধান। তাহলে বাংলাদেশের প্রথম অস্থায়ী সংবিধান কোনটা? ওই যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 10 এপ্রিল 1971। আর দ্বিতীয় অস্থায়ী সংবিধান হলো 11ই জানুয়ারি 1972। বুঝতেন? উক্ত অস্থায়ী সংবিধান আদেশ 11ই জানুয়ারি 1972 সালে কার্যকর হয়। আহ, এই আদেশ দ্য প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার 1972 নামে পরিচিত। সংবিধানের পরিশিষ্ট 2-এ দ্য প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার 1972 সন্নিবেশিত আছে। তো আদান দিতে আমরা নামাজ পড়ে আসি। আমরা নামাজ শেষে আরো কিছুক্ষণ পড়বো, তারপরে আমরা এখান থেকে যাবো আর কি। সো 10 মিনিটের বিরতি, নামাজ শেষে আবার আমরা ইনশাল্লাহ শুরু করব। লাইনে থাকেন, ধন্যবাদ। তাহলে আমরা একটু পড়ি, দেখেন 1971 সালে 10 এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্রে গোল দিবেন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার উল্লেখ ছিল। যখন 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয়, তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। কিন্তু 1972 সালের 11ই জানুয়ারি বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ
অস্থায়ী সংবিধান আদেশ, অস্থায়ী সংবিধান না, কিন্তু কি বলেন, অস্থায়ী সংবিধান আদেশ, প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডারে দ্বারা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে গোল্ডেন মন্ত্রী সভা শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন করা হয়। তো মূল যে বিধানটা, 10 এপ্রিল ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। পরবর্তীতে 72 সালের 11ই জানুয়ারি যে অস্থায়ী সংবিধান আদেশ, সেখানে ছিল মন্ত্রিসভা শাসিত সরকার। এই আদেশে বিধান করা হয় একটি মন্ত্রিসভা থাকবে এবং প্রধানমন্ত্রী উক্ত মন্ত্রিসভার প্রধান হবে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রথম প্রধানমন্ত্রী কে, তাজউদ্দিন আহমেদ, দেখেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি তার কার্য পালন করবে। গণপরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন এমন সদস্যকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি অন্যান্য সকল মন্ত্রীদের নিয়োগ দিবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন 12ই জানুয়ারি 1972 সালে রাষ্ট্রপতির দায়িত্ব ত্যাগ করে প্রধানমন্ত্রী হিসেবে 12ই জানুয়ারি 1972 সালে দায়িত্বভার গ্রহণ, যে তারিখে পদত্যাগ করছে ওই তারিখে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ। তাহলে এখানে যে জিনিসটা আমার গুরুত্বপূর্ণ, যে মুজিবনগর সরকারে আপনার কি মানে এটা হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। এরপরে 72 সালের 11ই জানুয়ারি যেটা, এটা হলো মন্ত্রিসভা শাসিত সরকার, এবং উনি রাষ্ট্রপতি থেকে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে 1972 সালের 12ই জানুয়ারি। ঠিক আছে, এখন দেখেন যে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ আদেশ এবং গণপরিষদ গঠন। 1972 সালের 11ই জানুয়ারি বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ বা প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার একটি গণপরিষদ থাকবে বলে উল্লেখ করা হয়। গঠিত এই গণপরিষদের আইন প্রণয়নের কোনো ক্ষমতা অর্পণ করা হয়নি, বরং বাংলাদেশের জন্য একটি সংবিধান রচনার প্রাথমিক দায়িত্ব ছিল গণপরিষদের। অর্থাৎ নর্মালি জাতীয় সংসদের দায়িত্ব হলো আইন প্রণয়ন করা, কিন্তু ওই যে যে গণপরিষদ আদেশ, গণপরিষদ গঠন করছে, তাদের দায়িত্ব আইন প্রণয়ন করা না, তাদের দায়িত্ব একটাই, সেটা হলো সংবিধান রচনা করা। ঠিক আছে, সংবিধানের খসড়া রচনা বা খসড়া গৃহীত করার জন্য গঠিত প্রতিনিধিদের পরিষদ গণপরিষদ অ্যাসেম্বলি নামে পরিচিত। এই লাইনটা আন্ডারলাইন করেন, যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে গণপরিষদ কাকে বলে, এই যে সেটার উত্তর এটা, সংবিধানের খসড়া রচনা বা খসড়া গৃহীত করার জন্য গঠিত প্রতিনিধিদের গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নামে পরিচিত। তাহলে গণপরিষদের একমাত্র দায়িত্ব কি? সংবিধান রচনা করা। ঠিক আছে, বাংলাদেশের জন্য একটি সংবিধান রচনার উদ্দেশ্যে 1972 সালের বল দিবেন 23শে মার্চ রাষ্ট্রপতি বাংলাদেশ গণপরিষদ আদেশ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ বাংলাদেশ ওয়ার্ডার নামে একটি আদেশ কার্যকর করে। উক্ত আদেশের 7 অনুচ্ছেদে বলা হয় 1970 সালের 7 ডিসেম্বর, 1971 সালের 1 মার্চের মধ্যবর্তী বিভিন্ন তারিখে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে জাতীয় প্রাদেশিক পরিষদের আসনগুলোতে বিজয়ী বাংলাদেশের প্রতিনিধিদের নিয়ে গণপরিষদ গঠিত হবে। গণপ্রজাতন্ত্রের জন্য এটি একটি সংবিধান প্রণয়ন করবে। তাহলে আমরা জেনে রাখা ভালোতে আসি, দেখেন তাহলে আমাদের মাথা ক্লিয়ার করবে, জেনে রাখা ভালো। দেখেন 10 এপ্রিল 1971 সালে গণপরিষদ গঠন করা হয়। গণপরিষদের মোট সদস্য ছিল গোল্ডেন 469, কিন্তু বিভিন্ন কারণে তা কমে কত হয়, 403 জন। গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় 10 এপ্রিল 1972। তিনটা স্টার দেন। গঠন করছিল 10 এপ্রিল 1971, কিন্তু প্রথম সভা অনুষ্ঠিত হয় 10 এপ্রিল 1972, 1 বছর পরে। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন, গোল দিবেন, মাওলানা আব্দুল রশিদ তর্কবাগীশ। তিনটে স্টার। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় আপনারা এগুলো ভালোভাবে পড়ছেন, যে গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল রশিদ তর্কবাগীশ। বাংলাদেশের গণপরিষদের সংসদের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন, আন্ডারলাইন করেন, শাহ আব্দুল হামিদ, এবং প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। তাহলে স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ আর ডেপুটি স্পিকার কে ছিলেন মোহাম্মদুল্লাহ। বাংলাদেশের সংবিধান রচনার প্রথম পদক্ষেপ ছিল সংবিধান রচনার জন্য রাষ্ট্রপতি কর্তৃক 1972 সালের 23শে মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ। 1972 সালের 11ই জানুয়ারি বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার অস্থায়ী সংবিধান রচনা করা হয়।
এবং এটা দ্বিতীয় অস্থায়ী সংবিধান। তাহলে এখানে মোট কতগুলা বিষয় আপনার পেঁচাই যাবে। প্রথম অস্থায়ী সংবিধান 10 এপ্রিল, দ্বিতীয় অস্থায়ী সংবিধান 1972 সালের 11ই জানুয়ারি, ঠিক আছে, 11ই জানুয়ারি। আর গণপরিষদ গঠন করা হয় 10 এপ্রিল 1971। আর গণপরিষদ দেশ যেটা, 10 এপ্রিল 1972। ওটা প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 10 এপ্রিল 1972। জি। তাহলে এই যে যে আপনার বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ, এটা যদি বলে যে 11ই জানুয়ারি যেটা দিছে 1972 সালে, এটা যদি দ্বিতীয় অস্থায়ী সংবিধান হয়, তাহলে অন্যদিকে আন্ডারলাইন করেন, এটা গুরুত্বপূর্ণ, 10 এপ্রিল 1971 সাল স্বাধীনতার ঘোষণাপত্র প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। একটু প্যাচ লাগবে, বাট এই দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান 10 এপ্রিল 1971, আর দ্বিতীয় অস্থায়ী সংবিধান এটা হলো 72 সালের 11ই জানুয়ারি। এই দুটো মনে রেখে, অন্তর্বর্তীকালীন সংবিধান 10 এপ্রিল 1971, আর দ্বিতীয় অস্থায়ী সংবিধান 11ই জানুয়ারি 1972। আগেরটা ছিল 10 এপ্রিল 1971, আর এটা হলো 11ই জানুয়ারি 1972। এখন আমরা চলে আসি খসড়া প্রণয়ন কমিটি। খসড়া খসড়া সংবিধান প্রণয়নের জন্য 11 এপ্রিল 1972 সালে একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিটির মোট, এটা একটু আন্ডারলাইন করি, 11 এপ্রিল খসড়া সংবিধান প্রণয়ন গঠিত করে 11 এপ্রিল 1972 সালে, যেটা গুরুত্বপূর্ণ। মোট সদস্য 34 জন, এটা গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করবেন। চেয়ারম্যান ডক্টর কামাল হোসেন, এটা গুরুত্বপূর্ণ। 12 অক্টোবর 1972 গোল্ডেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে, মানে উনি খসড়া 34 জন সদস্য বিশিষ্ট অন্য একটা খসড়া তৈরি করে গণপরিষদে উত্থাপন করে 12 অক্টোবর 1972। ওই যে জাতীয় সংসদের অধিবেশন যারা দেখছেন, 12 অক্টোবর উত্থাপন করে, এবং গোল্ডেন 4 নভেম্বর 1972 সালে খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয়। এই দুইটা তারিখ বিবিআই উত্থাপন করছে কত, 12ই অক্টোবর, আর গৃহীত হয়েছে, ঠিক আছে। তো বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা শেষ অংশে বলা হয়েছে, এত দ্বারা আমাদের এই গণপরিষদে অদ্য, আন্ডারলাইন করবেন, 1379 বঙ্গাব্দের কার্তিক মাসের 18 তারিখ, এই ডেট গুরুত্বপূর্ণ। 1379 সালের কার্তিক মাসের কত তারিখ, 18 তারিখ, বা 18ই কার্তিক 1979 মোতাবেক 1972 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 4 তারিখ আমরা সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম। তাহলে 1972 সালের 4 নভেম্বর সংবিধান গৃহীত হয়েছে, ওই দিনের বাংলা তারিখ কত ছিল, 18ই কার্তিক 1379, এটা মনে রাখতে হবে। আমরা একটু জেনে রাখা হলোতে চলে আসি। আহ বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া বানু, বিবিআই একমাত্র মহিলা সদস্য কে ছিল, বেগম রাজিয়া বানু। খসড়া সংবিধান প্রণয়ন কমিটিতে বিরোধী দলীয় একমাত্র সদস্য ছিল সুরঞ্জিত সেন গুপ্ত। উনি পরবর্তীতে আওয়ামী লীগ করলেও উনি সংবিধানের ওই যে যে প্রণয়ন কমিটিতে বিরোধী দলীয় সদস্য ছিলেন। বর্তমান প্রেক্ষাপটে হইলে বিরোধী দলীয় কারো নিত না, কারো নিত নিত না। তাহলে দেখেন, তাহলে বেগম রাজিয়া বানু আর সুরঞ্জিত সেন গুপ্ত সংবিধান রচনা কমিটিতে গোল দেবেন। ভারত ও ব্রিটেনের সংবিধানের আলোকে বাংলাদেশের সংবিধান রচনা করে, এটা বিবিআই পরীক্ষায় প্রশ্ন আসবে যে বাংলাদেশের সংবিধান কোন দেশের সংবিধানের আলোকে তৈরি করা হয়। ভারত ও ব্রিটেনের, ভারত ও ব্রিটেন, ব্রিটেন হলো যুক্তরাজ্য, যুক্তরাজ্য। দেখেন সংক্ষেপে এখানে কতগুলো বিষয় আছে, এই বিষয়গুলো আমরা একটু মনে রাখবো সংক্ষেপে। যে বাংলাদেশের সংবিধানের জনক বা রূপকার বলা হয় কাকে, ডক্টর কামাল হোসেনকে। বাংলাদেশের, আন্ডারলাইন করেন, প্রথম হস্তলিখিত সংবিধানের লেখক A.K.M. আব্দুর রউফ, হাতে লেখা সংবিধান A.K.M. আব্দুর রউফ। বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে উত্থাপন করে 12 অক্টোবর 1972। সংবিধানের খসড়া গণপরিষদে কে উত্থাপন করে, ডক্টর কামাল হোসেন। তারপরে দেখেন, স্বাধীন বাংলাদেশের সংবিধানের খসড়া গৃহীত হয় কোথায়, গণপরিষদে। তখন তো সংসদ ছিল না, তখন হলো গণপরিষদ। বাংলাদেশের সংবিধানের খসড়া গণপরিষদে গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। কত সালে, 4 নভেম্বর 1972
72। বাংলা তারিখ কত? 18 কার্তিক 1379। 7 নম্বর প্রশ্নটা যদি দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কার্যকর হয়, এটা আমরা পড়ি নাই, 16ই ডিসেম্বর 1972। গৃহীত হয় 4 নভেম্বর আর কার্যকর হয় 16ই ডিসেম্বর 1972। তো মোটামুটি অনেক কাহিনী মোটামুটি এই জায়গায় আমরা পড়ছি, এগুলো একটু রিডিং পড়ে ফেলবেন। বিগত বছরের প্রশ্ন যদি দেখি এগুলো ইনশাল্লাহ পারবেন। দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তিত হয়, এটা প্রবর্তিত মানে বোঝাচ্ছে যে কার্যকর হয়, ঠিক আছে, 16ই ডিসেম্বর 1972। তারপরে 1972 সালে 4 নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধান খসড়া গৃহীত হয় কোথায়? গণপরিষদে। তখন তো পার্লামেন্ট ছিল না, পার্লামেন্ট ছিল না, ছিল না। তারপরে দেখেন, বাংলাদেশ সংবিধান কার্যকর হয়েছে কোন তারিখে? 16ই ডিসেম্বর 1972। সেলফ প্র্যাকটিসের অনেক প্রশ্ন বিবিএ আছে, আমরা ইনশাল্লাহ পারবো। দেখেন, যে 1 নম্বর যদি দেখি, বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে কোন দেশের সংবিধানের আলোকে? ভারত ও যুক্তরাজ্য। নিম্নলিখিত কোন দেশের সংবিধান বিশ্বের সবচেয়ে দীর্ঘ সংবিধান? এটা বিবিআই, ভারতের। ভারতের। নিম্নলিখিত কোন দেশের সংবিধান বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান? এটাকে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র। রাজ্য না, যুক্তরাষ্ট্র। তারপরে দেখেন, নিম্নলিখিত কোন দেশের সংবিধান অলিখিত? ব্রিটেন, নিউজিল্যান্ড, সৌদি আরব, উপরের সবগুলো অলিখিত। এটা ব্রিটেন মানে হলো ওই যে আপনার যুক্তরাজ্য, সৌদি আরব, তারপরে নিউজিল্যান্ড, এগুলো কোনোটাই কিন্তু লিখিত না। না। আর এগুলা মোটামুটি যা আছে এর মধ্যে পারবেন, বিশেষ করে এগুলো মোটামুটি পড়ে ফেলবেন। যেগুলো ভিবি আমি একটু বলে দিই: 5, 6, 7, 8, 11, 12, 13, 14, 17, 18, 19। এগুলা ভালোভাবে পড়ে ফেলবেন। আর সবশেষে 27 নাম্বারটা, বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে ছিলেন? A K M আব্দুর রউফ। তো আপনাদের আজকে প্রথম দিন, তো আজকে আমাদের এই পর্যন্তই থাক, আল্লাহর রহমতে। তো আপনাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ রোববার 4টা 30, ঠিক আছে? আর এগুলা পড়ে আসবেন রোববারে। এই যে এই মুহূর্তে যারা আছেন, এই যে আজকে পর্যন্ত যা পড়লাম, এটার উপরে রোববারে আপনাদের 20 মার্কের ক্লাস টেস্ট থাকবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ এটা ভালোভাবে পড়ে ফেলবেন। সো বারের পড়ার সাথে সাথে এটাও আমাদের চলবে, এই আর কি। আর অনলাইনে যারা আছেন, যারা আমাদের ক্লাস দেখেন, শেষ পর্যন্ত যদি কেউ দেখে থাকেন কমেন্ট করেন, ভালো মন্দ যাই লাগুক না কেন আপনার মতামত ব্যক্ত করেন কমেন্ট বক্সে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অনলাইন অফলাইনে, প্রশ্ন করতে পারেন। তানভীর আলম খান, কোনো প্রশ্ন আছে ভাই? আর কোনো প্রশ্ন নাই। তাহলে দ্রুত গোপালগঞ্জে চলে আসেন, আপনাকে আমাদের মধ্যে দেখতে চাই। ইনশাল্লাহ কালকে বিকেলেই দেখা হবে আল্লাহ চাইলে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ভালো থাকেন। কালকে বিকেলে পড়া নাই, কালকে বিকেলের ওই বারের পড়াটা নাই। ও, তো তাহলে তো শনিবার বিকালে। শনিবারে দেখাবে, জি। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।